জি বলেন। জি ম্যাম, আমি জুবাইরা। আজকে হচ্ছে আইএলটিএস এন্ড হচ্ছে ফাউন্ডেশনের দুটা ক্লাসে সেম টাইমে পড়ে গেছে আমার। হ্যাঁ, আমি আপনার ক্লাসে জয়েন হলাম ম্যাম। আচ্ছা। ওটা একটু রেকর্ডিং শুনে নিয়েন। আমার কালকে নিউরোলজিস্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট। I cannot afford missing it. I can afford miss all the classes, but I cannot afford miss my neurologist appointment. ওটা আমার লাইফ টাইমের জন্য, মানে আমার জীবনের জন্য প্রয়োজন। সো আমেরিকাতে একবার অ্যাপয়েন্টমেন্ট গেলে আর পাওয়া যায় না। ওটা হঠাৎ করে আমাকে দেওয়া হয়েছে। ওকে। তো যেটা আমরা করছিলাম, আমার মনে হয় এটা আমি আমার বই থেকে করাই। আমি আজকে আপনাদেরকে আমার বইগুলোর রিডিং বইয়ের যে পর্যন্ত করানো হয়েছে ওখান থেকে পুরা with direction and everything I'll share that. I was working on that in the morning. আমার স্ক্রিনটা শেয়ার হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা? জি ম্যাম। গ্রেট, ভেরি গুড। বইটা নিয়ে অনেক প্রাউড, মাশাআল্লাহ। ফন্ট গুলো ঠিক করতে একটু সময় লাগছে, আরো বেশ কাজ বাকি, বাট আপনাদেরকে আমি প্রোভাইড করতে পারবো টাইম টু টাইম। অলরাইট, this is the one we are gonna work on. তো বইটা হচ্ছে, লেখাটা হচ্ছে কি, ওকে। সো আমরা থেমে গিয়েছিলাম গত ক্লাসে, হলো কোয়েশ্চেন 3 নাম্বারটা পর্যন্ত করেছিলাম, তাই না? বেকন্স অ্যান্ড ফ্ল্যাশ লাইটস, মনে আছে জি আপনাদের? ম্যাম। ওকে, আজকে আমরা করছি হলো 4 নাম্বার কোয়েশ্চেন। 4 নাম্বার স্টেটমেন্ট এরকম ছিল, আমি আমার নতুন বইটা থেকে করাচ্ছি আপনাদেরকে। Some improvements were made in radio communication during World War, ওইটাও করেছি, 4 নাম্বারও করেছি। ম্যাম এটাও হয়েছিল। হ্যাঁ, 5 নাম্বারটা হলো ক্লাস এফ airspace is airspace which is below 365 and not near airports. আমি আপনাদেরকে দুটো ইনস্ট্রাকশন দিয়েছিলাম about solving the true false not given and yes no not given. সেই দুটো ইনস্ট্রাকশন কি ছিল বলেন তো? দুটো রুডিমেন্টারি ইনস্ট্রাকশন। ম্যাম বলেন তো। প্রথমে কোশ্চেন্সটা আগে পড়তে হবে, ওখান থেকে আমাদের কিওয়ার্ডসটা নিয়ে আমাদের হচ্ছে ভাতটা ভার্টিক্যালি হচ্ছে প্যাসেজে মার যে সার্চ করতে হবে। আচ্ছা, আর কোয়েশ্চেন অ্যান্সার গুলো কিভাবে অ্যাপিয়ার করে? মেইনলি হচ্ছে স্টেপ বাই স্টেপ, মানে ফার্স্ট প্যাসেজ ক্রনোলজিক্যালি হচ্ছে আসে, এক্সেলেন্ট। বাট দেয়ার মাইট বি সাম এক্সেপশনস। এক্সেপশনস। হ্যাঁ, তো অ্যাসেন্ডিং অর্ডারে আসে, অ্যাসেন্ডিং। ডিসেন্ডিং অর্ডারে আসে, ডিসেন্ডিং অর্ডারে আসে, প্রথমে দাদা তারপর বাবা তারপরে মানে কমতে কমতে ছোটর দিকে যায়। ওকে ফাইন। তো এক, তো যে অর্ডারে আসে আলটিমেটলি ইট ফলোজ এন অর্ডার, বাট ট্র্যাক কোয়েশ্চেন গুলো অর্ডার ফলো করে না। আমি রেকর্ড করছি তো। হ্যাঁ, তো ট্র্যাপ কোয়েশ্চেন গুলো ফলো করে না। দেখেন এখানে কোয়েশ্চেনের ডিমান্ডটা কি জানেন? একটা হলো যে ক্লাস এফ এয়ার স্পেস হলো আপনার 365 নিচে। ওকে, এইটা গেল আপনার আপনার কাছ থেকে একটা ডিমান্ড, দিস ইজ ওয়ান ডিমান্ড।
অলরাইট, আমি হাইলাইট করে ফেলছি। আরেকটা ডিমান্ড হলো নট নিয়ার এয়ারপোর্ট, দুইটা ডিমান্ড, ফাইন, এরকম অনেক কোয়েশ্চেন থেকে দুইটা ডিমান্ড থাকে। এখন দেখা যাক আমরা প্রথম ডিমান্ডের জন্য কিওয়ার্ড কি নিচ্ছি, বলো তো আমরা প্রথম ডিমান্ডের জন্য কিওয়ার্ড কি নিব? ম্যাম বিলো 365 মিটার। এক্সেলেন্ট। সো এখান থেকে কিওয়ার্ড আমি নিচ্ছি 365, খুব ইজিলি পাওয়া যাওয়া উচিত যদি কিনা একাধিক জায়গায় 365 কথাটা না উল্লেখ থাকে। আর দ্বিতীয় পোর্শনের জন্য নিচ্ছি নট নিয়ার এয়ারপোর্ট, ফাইন। তো চলেন আগে যে কোনো একটা টার্গেট করি। আমরা কি এখানে ক্লাস এফ এয়ার স্পেস এটা নিতে পারি? জি ম্যাম, জি যেহেতু এটা ম্যাডাম, একটা ক্লাস প্রপার নিতে নাউন পারবেন। টাইপের, এটা দিয়ে আমরা সার্চ করবো প্রথমে। আচ্ছা, আমরা একটা অ্যানালাইসিস করেছি, সেই অ্যানালাইসিসে দেখেছি যে ট্রু ফলস নট গিভেন এর এত কঠিন, এটা যেরকম এরকম কঠিন আর আসেনি এই যাবত। ঠিক আছে, সো দিস ইজ দ্য হার্ডেস্ট। যদি এটা আপনারা করতে পারেন তারপরে আপনারা সেই লেভেলের প্রস্তুত হয়ে গেছেন ইনশাল্লাহ। এবং আমাকে মানা করা হয় যে ডোন্ট ডু দিস, এইটা পড়াইতে যেও না, তাহলে স্টুডেন্টরা হতাশ হয়ে যায়। বাট হতাশ হওয়া ভালো, সো দ্যাট আপনারা জানবেন যে কঠিনের কি লেভেল থাকে। সো ক্লাস ম্যাম এফ, এটা জি ম্যাম এটা ক্যাম্ব্রিজ কত? একটু একটু গুগল সার্চ করলে বের করে দিবে, আমি ঠিক ভুলে গিয়েছি। ক্যামব্রিজ 12 এরকম হবে, 8 থেকে 13-র মধ্যে, না 10 থেকে 13-র মধ্যে যে কোনো একটা হবে আর কি। হুম, আচ্ছা, 8 কিন্তু খুব একটা স্ট্যান্ডার্ড একটা সেট ছিল, মানে 8কে যদি আপনি প্র্যাকটিস করেন, 8-এর স্ট্রাকচারটা এখন খুব ফলোড হয়। এই জন্য আমি 19 থেকে 8 পর্যন্ত যেতে বলি, নাহলে 19 থেকে 10 যেতে বলতাম। কিন্তু 8 ইজ ভেরি মানে হেল্পফুল একটা সেট কোয়েশ্চেন। ওকে, তো এখানে দেখেন ক্লাস এফ এয়ার স্পেস ইজ এয়ার স্পেস উইচ ইজ বেলো, তো আমি নিচ্ছি ক্লাস এফ এবং সাথে নিচ্ছি 365, দুটো নিচ্ছে বিকজ এই একটা অংশ একটা জায়গায় থাকা উচিত। আচ্ছা, তো যদি উচিত হয় লেটস গো ফাইন্ড ইট। ক্লাস এফ, বিসমিল্লাহ বলে চলেন শুরু করি। ক্লাস এফ, যেতে যেতেই খুঁজি কারণ ই এফ পেয়েছি আমি। আমি এখানে মানে আমি কোয়েশ্চেন থেকে উপরে যেতে যেতে লাকিলি আমি পেয়ে গিয়েছি। যদি আপনি কম্পিউটার বেসড পরীক্ষা দেন সেক্ষেত্রে আপনি কোয়েশ্চেন থেকে উপরে স্ক্রল করতে করতে পেয়ে যাবেন। সো আই গট এফ, ফাইন। তো চলেন দেখি এখন এফ সম্পর্কিত কি তথ্য দেওয়া আছে এখানে। এখানে একটা পাওয়ারফুল তথ্য পাই আমি, সেটা এফ কি, ক্লাস এফ এয়ার স্পেস সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে। সো ইট সেজ control airspace is divided into several different types designated by letters of the alphabet. আচ্ছা, এখানে কন্ট্রোল এয়ার স্পেসের কথা বলা হয়েছে। কন্ট্রোলড মানে কি, যেই জায়গায় আপনি প্লেন চালালে আপনাকে অথরিটি মনিটর করবে, ওকে, সেটা হলো কন্ট্রোলড। আনকন্ট্রোলড কি, আনকন্ট্রোলড হলো শখের বশে যদি আপনি চালান তাহলে আপনাকে মনিটর করবেন, আপনার মনিটরিংটা শিথিল হবে। আচ্ছা, ফাইন। তো ওয়াইল কন্ট্রোলড এয়ার স্পেস, দেখেন এখানে, আচ্ছা এতটুকু পেলাম আমি কন্ট্রোলের। আমি এই পর্যায়ে আমরা একটু কথা না বলতে চেষ্টা করবো, তাহলে আমি খেয়ে হারিয়ে ফেলবো, জায়গাটা তো কঠিন, এক্সপ্লেন করতে একটু টাফ। একটু ইশরাত ফাবিয়া, আপনি একটু মিউট করেন আপা। আচ্ছা, ইশরাত ফাবিয়া মিউট করেন, ইশরাত ফাবিয়া ইমা। ওকে, তো কন্ট্রোল এয়ার স্পেসকে এখানে বলা হয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যালফাবেট দিয়ে ভাগ করে। তারপরের লাইনে এসে আনকন্ট্রোলড এয়ার স্পেসের কথা বলা হয়েছে হঠাৎ করে, এবং সেখানে বলা হয়েছে কন্ট্রোলড এয়ার স্পেসকে যেমন আলাদা আলাদা করে ভাগ করা হয়, ধাম করে আনকন্ট্রোলড এয়ার স্পেসের কথা বললো এবং বলল আনকন্ট্রোলড এয়ার স্পেসের নাম হলো এয়ার স্পেস এফ। তো আমি আমার কোয়েশ্চেনের যে একটা অংশ ছিল এফ, সেটাকে আমি পেয়েছি ক্লাস এফ এয়ার স্পেস। তার মানে বোঝা যাচ্ছে যে এই যে ক্লাস এফ এয়ার স্পেস এটা হলো আনকন্ট্রোলড, এখানে কেউ কন্ট্রোল করছে না, মনিটর করছে না। এখন আনকন্ট্রোল মানে কি বেপরোয়া চালানো? অফকোর্স না, আমি তার আকাশে গিয়ে বেপরোয়া চালাতে পারবো না, আমি জমিতেও বেপরোয়া চালাতে পারবো না। তার মানে আনকন্ট্রোল মানে হতে পারে যে আমাকে মনিটর করা হচ্ছে না। এতটুকু ক্লিয়ার? আর উই ক্লিয়ার অ্যাবাউট দিস? Yes, ma'am. ইয়েস ম্যাম। এই বইটা এরকম ভাবে লিখছি যদি আমি পাশে নাও থাকি আপনারা এটা বুঝে পড়ে বুঝতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে দেখেন এরপরে কি বলেছে, ওয়াইল কন্ট্রোল, আবার আনকন্ট্রোলড এয়ার স্পেসের কথা বলে সাথে সাথে আবার তুলনা করেছে কন্ট্রোলড এয়ার স্পেসের সাথে, বলেছে কন্ট্রোলড এয়ার স্পেসটা বেলো হলো নিচে হলো 5490 এবং অ্যাবাভ সি লেভেলের উপরে, এবং নট নিয়ার, ও মাই গড,
এত ইন্টারেস্টিং আচ্ছা ওমার ওমার আপনার কাছ থেকে প্রচুর ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে অফেন টাইম, আপনি একটু মিউট করে রাখেন। জি, দেখেন আমি এটা হাইলাইট করে দিচ্ছি এবং আপনাদের উপরে আমি একটু ছেড়ে দিচ্ছি। আমাকে একটু বলেন যে এই যে তথ্যটা নট ইন দ্য ভিসিনিটি অফ এন এয়ারপোর্ট ইজ ক্লাস ই, এটার মানে কি? ম্যাম এটা হচ্ছে ক্লাস ইটা এয়ারপোর্টের কাছে না। কাছে না, আচ্ছা। তার মানে এয়ারপোর্টটা চলে যাচ্ছে আপনার, আরো করে দরজা খোলা আছে ও মাই গশ, এটা বন্ধ না? রানী আপনারা একটু কাইন্ডলি মিউট রাখবেন। খুব টাফ পড়ানো, টাফ রিডিং পড়ানো ইজ নট ইজি। ঠিক আছে, রিডিং পড়ানো ইজি না, স্পোকেন ইংলিশ পড়ানো ইজি, রিডিং পড়ানো ইজি না। ডিরেকশন আমি কি বুঝতেছেন না আপনারা? হঠাৎ করে মানে কথা বললে প্রবলেম না আমি ফেস। পুরোটা হারিয়ে যাই, জানেন, বিশ্বাস করেন। সো কাইন্ডলি একটু মিউট করবেন। রিডিং পড়ানো ইজ মারাত্মক কঠিন, আর আমি সহজ প্যাসেজ গুলো পড়াই না। আচ্ছা, তাহলে এখানে দেখেন কি হলো, যে এখানে আমরা পেয়েছি আনকন্ট্রোলড এয়ার স্পেস হলো ক্লাস এফ এয়ার স্পেস, আমরা আরো পেয়েছি কন্ট্রোলড এয়ার স্পেস ই এয়ার স্পেস না, কিন্তু এটা তো তাহলে ম্যাচ করছে না। তার মানে এফ কি কন্ট্রোলড এয়ার স্পেস, তাই না? তার মানে কি এফ কন্ট্রোলড এয়ার স্পেস? হচ্ছে না তো, কারণ এখানে বলেছে ক্লাস এফ হলো গিয়ে আপনার 365 এর নিচে, আবার বলেছে নট নিয়ার এয়ারপোর্ট, তার মানে এমনটা দাঁড়ায় যে যেটা কিনা এয়ারপোর্টের কাছে না সেটা কন্ট্রোল এয়ার, সরি আনকন্ট্রোল, অর্থাৎ এফ এর মধ্যে পড়ে। এফ হলো আনকন্ট্রোল, তার মানে এফ এর মধ্যে এয়ারপোর্ট পড়ে। দেখা যাক। সো একটা আমরা পেয়েছি যে এফ এয়ারপোর্ট এয়ার স্পেসের একটা নমুনা পেয়েছি, কিন্তু 365 পাই নাই। দুইটা মিলাতে পারছি না, এখন আমাদেরকে মিলাতে হবে এফ। আচ্ছা আপনি পরবর্তীতে দরকার হলে আপনি কল দেন, সমস্যা নেই। আমি কিন্তু এভাবে পড়াতে পারবো না, এত ইন্টারাপশন হচ্ছে। আপনারা কাইন্ডলি একটু মিউট করবেন। আচ্ছা ঠিক আছে ম্যাম। জি, আমি এই জাস্ট একটুখানি আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম আপা। আপনি চাইলে আপনার এন্ড থেকে আমাদের সব পার্টিসিপেন্টকে মিউট করে দিতে পারেন, যেহেতু আমি আপনি জানি, আপনি সেটা করে দিলে মনে হয় ভালো দ্য হয়। মোমেন্ট আমি আপনারা কেউ কথা বলবেন ওটা আবার আনমিউটেড হয়ে যায়। সো এভরি টাইম আমাকে ব্যাক এন্ড ফোর্থ করতে হবে। দিস ইজ হাউ ইট ইজ ইটস স্ট্রাকচার্ড। নাহলে তো সবসময় পার্মানেন্টলি মিউটেড হয়ে যেতে হবে। সো কথা বললে আবার আনমিউট হয়ে যায়, দ্যাট ইজ দ্য প্রবলেম। মানে আমি মিউট করলে আপনারা কথা বলে আনমিউট হয়ে যাবেন। ওকে, এখন দেখেন, ইফ আই এম নট রং, এখন দেখেন আমি আবার বোঝাচ্ছি। তো আমরা এখানে ক্লাস এফ এর একটা নমুনা পাই, একটা হিন্ট পাই, বাট এখানে আমাকে খুব একটা হেল্প করছে না, বিকজ এফ এর সাথে যে 365 মিটারের নিচে ওই বিষয়ে কোনো কিছু বলা নাই, তার মানে ইটস নট হেল্পিং মি। আচ্ছা, তার মানে এখন আমাকে খুঁজতে হবে 365, ওই সংখ্যাটা আমাকে খুঁজে বের করতে হবে, যদি ওখানে আমি এফ রিলেটেড আরো কোনো তথ্য পাই। কারণ এরকমটা হতেই হবে, আইদার আপনার এফ 365 নিচে, এটা সত্যি বা মিথ্যা, তার মানে দুটো একসাথে থাকতে হবে। সো 365 খুঁজে বের করি, চলেন। 365 না, Yes, ma'am. 365 খুঁজে বের করি। হ্যাঁ, 365 আমরা একটু ভার্টিক্যালি খুঁজি। সংখ্যা খোঁজা খুব ইজি, সংখ্যা আমি এফ এ পাইনি, এফ জি তে মনে হয় সংখ্যাগুলোর, ইতে ম্যাম আছে। ইতে লাস্ট প্যারার একটা ওইদিকে আছে, ছিল ইতে ম্যাম। আছে, ভেরি গুড, ভেরি গুড। ইতে আছে। To meet this challenge, the following elements were put into effect. First, ATC কি করে? প্রথমে ATC টা করছে virtually enter United States in general from 365 above the ground and higher, the entire country is blanketed by controlled airspace. near airport. আচ্ছা, দেখেন এখানে আরো একটা তথ্য পেয়েছি, অনেক মিলাতে হবে। একটা জায়গায় আমি পেয়েছিলাম কন্ট্রোলড এয়ার স্পেসের কথা। কন্ট্রোলড এয়ার স্পেসের কথা কি বলেছে? বলেছে একটা সার্টিন এরিয়ার উপরে হলো কন্ট্রোল, তাই তো? আচ্ছা, এখানে আবার বলেছে 365 উপরে গিয়ে কন্ট্রোলড এয়ার স্পেস থাকে, উইচ ইজ ই। তার মানে কি 365 নিচে আনকন্ট্রোলড এয়ার স্পেস সম্ভাবনা আছে। এখন চলেন আমরা আরেকটু মিলাই দেখি।
এই দেখেন আবারও আমি আনকন্ট্রোল পেয়েছি, ভেরি হার্ড, এটা ভেরি হার্ড। এখন আবার দেখেন আবারও পেলাম, মাই গুডনেস, প্রচন্ড পরিমাণ হার্ড। এ ধরনের কোয়েশ্চেন আসলে প্রথমে অ্যান্সার করবেন না, সবার শেষে। আনকন্ট্রোলড এয়ার স্পেস, এখানে কি বলেছে দেখেন 365 এবং আনকন্ট্রোলড এয়ার স্পেসের একটা জিনিস পেলাম, কারণ আমরা ওইখানে প্রথম যেখানে দেখলাম সেখানে এফ রিলেটেড একটা তথ্য পেয়েছি, যেটা ছিল আনকন্ট্রোলড এয়ার স্পেস হলো এফ, তাই না? আচ্ছা, জি আবার এইখানে শুনুন, এসে আনকন্ট্রোলড এয়ার স্পেস সম্পর্কে আরেকটা তথ্য পেয়েছি, সেটা কই গেল? আনকন্ট্রোলড এয়ার স্পেস বিলো 365। তার মানে মাই গুডনেস, দেখেন নাম্বার 5 ক্লাস এফ এয়ার স্পেস ইজ উইচ বিলো 365, এটা কি সত্য হয়ে গেল? দুটো ইয়েস মিলে ম্যাম। গিয়েছে। একটা হলো ক্লাস এফ হলো আনকন্ট্রোলড এবং সেটা 365 বেলো, এখানে আমি পেয়ে গিয়েছি। একটার মধ্যে পেলাম ক্লাস এফ হলো আনকন্ট্রোলড এবং আরেকটার মধ্যে পেলাম ওখানে আবার ক্লাস এফ যে আনকন্ট্রোলড, এই দুইটা তথ্য একসাথে বলে নাই, এখানে শুধু বলেছে আনকন্ট্রোলড, বলে নাই ক্লাস এফ। ক্লাস এফ সম্পর্কে আমি জেনেছি জিতে, জিতে আমি জানলাম আনকন্ট্রোলডরা, তাই হলো গিয়ে এফ। আবার জিতে না, কোথায় জানলাম? একদম দ্য ভেরি লাস্ট ওয়ানে ইতে 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 জেনেছি, না জিতে জেনেছি, ইতে জেনেছি না, ম্যাম, জিতে জেনেছি আনকন্ট্রোলড হলো এফ, তাই তো? আচ্ছা, জি ম্যাম, আবার ইতে জেনেছি আনকন্ট্রোলড হলো গিয়ে বিলো 365। সো আমার দুইটা জায়গা থেকে তথ্য নিতে হয়েছে। একটা হলো প্রথমেই জানা ক্লাস এফটা কন্ট্রোলড না আনকন্ট্রোলড, ওইটা আমি জানলাম এক জায়গায়, ওটা আমি জানলাম জিতে, ফাইন। তারপরে ইতে এসে কি করলো, কোনো এফটার কথা উল্লেখ করলো না, শুধু বললো আনকন্ট্রোলড এয়ার স্পেস হলো 365 এর নিচে। সো দুটো জায়গা থেকে আমাকে অ্যান্সারটা নিতে হয়েছে। তার মানে প্রথম পার্টের যে অ্যান্সারটা ওইটা হলো ট্রু। আমার অর্ধেক আয়ু অলরেডি শেষ। সো এই এতটুকু আমরা ট্রু পেলাম, এখন বাকিটুকু ট্রু হতেই হবে, কারণ এমনটা হতে পারে না একটা কোয়েশ্চেনের একটা অংশ সত্যি আরেকটা অংশ মিথ্যা, ঠিক আছে? এরকমটা হইতে পারে না। তার মানে আপনারা যদি, দিস ইজ এ ট্রিক, এটা আসলে একটা হাইপোথেসিস, এটা কেউ বলেনি, এটা জাস্ট আমি আমার স্টুডেন্টদেরকে বলছি, গোপনে বলছি, এটা কিন্তু কোনো বইতে লেখা নাই, কোনো আইডিপি ব্রিটিশ কাউন্সিল তথ্য বলবে না। বাট একটা কোয়েশ্চেনে যদি দুটো অংশ থাকে, একটা যদি সত্য হয় আরেকটা সত্য হবে, ইট ইজ এ হাইপোথেসিস। এটা আমার অ্যাজ এ ট্রেনার, এটা আমি আমার স্টুডেন্টদেরকে বললাম টু সেভ ইউর টাইম। বাট আমরা কি করবো, আমরা এই হাইপোথেসিসের উপরে ডিপেন্ড করবো না, আমরা দেখবো যে ক্লাস এফটা সত্যি এয়ারপোর্টের কাছে কি না কাছে। ওকে, যদি পাই তো পাইলাম, না পাইলে আমরা এটা পুরোটা ট্রু হিসেবে ধরে নেব। এখন চলেন ক্লাস এফ আনকন্ট্রোল এয়ারপোর্ট ভিসিনিটির কাছে না, এটা দেখবো। এখন যেখানে আমি পেয়েছিলাম সেটা নিয়ে আরেকটু যুদ্ধ করবো, এবং নেভার ডু যুদ্ধ, কখনো সময় নষ্ট করবেন না পরীক্ষার হলে গিয়ে। এখন চলেন ম্যাম ইতে ক্লাস এফ এবং নট নিয়ার এয়ারপোর্ট, এটা খুঁজে বের করেন আপনারা, সময় লাগবে বিকজ এটা ট্র্যাপ কোয়েশ্চেন। আচ্ছা, এইখানে আবার একটা জিনিস পাইছি, ট্রিমেন্ডাস ম্যাথ করতে হয় এখানে। সো আমি এয়ারপোর্ট নিয়ে কিছু একটা ইনফরমেশন পেয়েছি, দাগ দিয়ে ফেলি। In certain areas, mainly near airports, control airspace extends down to 215 above the ground and immediately vicinity of an airport. এবং কন্ট্রোলড এয়ারপোর্ট কখনো এয়ার স্পেস কখনো কখনো কি করে, এই জায়গায় আসে, এখানে আসে, মাটি থেকে 215 মিটার উপরে নেমে আসে, কারণ ওরা তো 315-র উপরে থাকে কন্ট্রোলড, বাট কখনো কখনো তারা ধাম করে নেমে আসে হলো 215-তে। আর ইন দ্য ইমিডিয়েট ভিসিনিটি অফ দ্য এয়ারপোর্ট, এবং এয়ারপোর্টের একদম ইমিডিয়েট কাছাকাছি যখন প্লেনগুলো ল্যান্ড করে, তখন সাথে সাথে প্রত্যেকটা এয়ার স্পেস কন্ট্রোলে চলে আসে, এফও কন্ট্রোলে চলে আসে, ইও কন্ট্রোলে চলে আসে, তখন একদম ইউ আর মনিটর্ড বাই দ্য অথরিটি। তার মানে নট নিয়ার এয়ারপোর্ট, আপনি যদি আনকন্ট্রোলড হন তাহলে আপনি আর কন্ট্রোলড এয়ার স্পেসে থাকতে পারবেন না, বিকজ ইট গোজ টু ই, অর্থাৎ কিনা কন্ট্রোলডে, তখন আর আনকন্ট্রোলড না। কঠিন না? এটা মনে হয় ফলস হবে, ফলস হচ্ছে মনে হয়। না না না, অফকোর্স না, এফ কোনোদিন ফলস না, এফ ম্যাম কোনোদিন ট্রু কোনোদিন ম্যাম, এটা কন্ট্রোল ম্যাম ট্রু ট্রু হবে। হবে, যেহেতু বলেছে কন্ট্রোল এয়ারস্পেস নিয়ার দ্য ভিসিনিটি, হ্যাঁ, এফ হচ্ছে আনকন্ট্রোল, তার মানে আনকন্ট্রোলটা কোনোদিন, হচ্ছে এটা তো ম্যাম নট নিয়ার পরিষ্কার ইন দ্য বোঝা যাচ্ছে। ভিসিনিটি। এবং যখন আপনি এয়ারপোর্ট ভিসিনিটিতে আসবেন, যখন আপনি ল্যান্ড করবেন, মারাত্মকভাবে মনিটর করবে আপনাকে। সো নো ওয়ে এটা ফলস হবে, নো ওয়ে এটা ফলস হবে।
সো ডেফিনেটলি এটা কমন সেন্সে এডুকেটেড গেস বলে একটা শব্দ আছে ব্রিটিশ ডিকশনারিতে। সো এখানে আমরা এডুকেটেড গেসও দিতে পারি। অ্যান্ড অন টপ ইট সেজ যে যখনই আপনি এয়ারপোর্ট ভিসিনিটিতে আসছেন তখন এটা কন্ট্রোলড হয়ে যাচ্ছে, একই সাথে কন্ট্রোলড আনকন্ট্রোলড এয়ার স্পেসের মধ্যে আপনি পড়তে পারেন না। সো দ্য অ্যান্সার ইজ ট্রু। ঠিক আছে, আচ্ছা এছাড়া আরো বিচ্ছিন্নভাবে এই কথাটা এখানে সেখানে থাকতে পারে, বাট উই আর প্রিটি কনভিন্সড, সো আমাদের আর দরকার নাই। ম্যাম এটা বেশ কমপ্লিকেটেড, অনেক অনেক কমপ্লিকেটেড সরি, এবং ইনফরমেশন অনেক ছড়িয়ে ছিটিয়ে। অনেক ছড়িয়েছে। এবং আমি শুনেছি যে ইদানিংকালে রিডিং গুলো কঠিন আসে, এটাও শুনেছি। সো আমি সদ্য রিডিং লাস্ট 2-3 মাস আমি দেখি নাই অনেস্টলি স্পিকিং, কিন্তু কঠিন আসে শুনেছি। এখন যেটা করে আলটিমেটলি কেমব্রিজ যেটা করে, আপনার যদি একবার লিসেনিংটা কঠিন করে, মারাত্মক কঠিন করে, সেক্ষেত্রে রিডিং এর সাথে একটু কম্প্রোমাইজ করে। একবার রিডিং মারাত্মক কঠিন করে, লিসেনিং বা রাইটিং এর সাথে একটু কম্প্রোমাইজ করে। রাইটিং মোরালে সেমই থাকে, বাট কম্পিটিশনটা হয় লিসেনিং এবং রিডিং এর মধ্যে। স্পিকিং মোরালে সেম, রাইটিং মোরালে সেম, স্ট্রাকচার এক, সব এক। আপনি ভালো স্কিল হলে আপনি লিখতে পারবেন। প্যাচটা লাগায় লিসেনিং এবং এটার মধ্যে প্রচুর এমসিকিউ দিয়ে দেয়, 3-4-এ প্রচুর এমসিকিউ দিয়ে দেয় লিসেনিং এ, তখন কি স্টুডেন্টরা ধরাটা খায়। ঠিক আছে, আচ্ছা তারপরে চলেন 6-তে চলে যাই। 6 নম্বরে কি বলা হয়েছে, এখানে আমি সুন্দর করে ব্যাখ্যা দিয়েছি। So আপনারা, আমি এখন ব্যাখ্যাটা, যেহেতু আমি নিজের সাক্ষাৎ রাইটারই বোঝাচ্ছি আপনাদেরকে, এই ব্যাখ্যাটা পড়ালাম না, আপনারা পরে এটা দেখে নেবেন। ওয়ান্ডারফুলি রিটেন বইটা, ওয়ান্ডারফুলি রিটেন। আচ্ছা, অল এয়ারক্রাফট ইন ক্লাস ই এয়ারস্পেস মাস্ট ইউজ IFR। সো আমাদেরকে এখান থেকে কিওয়ার্ড নিতে হবে, আমাদেরকে অবজেক্টিভ খুঁজে বের করতে হবে যে ক্লাস ই এয়ারস্পেস মানে ডিরেকশনটা কি, যে আসলেই ক্লাস ই এয়ারস্পেস গুলা IFR ফলো করে কি করে না। তো এখান থেকে আমার কিওয়ার্ড কি হবে বলেন তো? ম্যাম ক্লাস ই এয়ার স্পেস আর IFR। আচ্ছা, আমি আপনাদেরকে একটা একটা কথা বলি। ইনশাল্লাহ আমি জানি এই বইটা নাম করবে, ইনশাল্লাহ। হ্যাঁ, এটা আমি ওভাবে হয়তো অ্যাডও করবো, প্রমোশনও করবো। বইটা কিন্তু মারাত্মক নাম করা উচিত, করবে আইএলটিএস ইন্ডাস্ট্রিতে। তখন আপনারা গর্ব করবেন যেটা আপনাদের টিচার লিখেছে, বলেন তো? ইনশাল্লাহ অবশ্যই ম্যাম। অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। আমি আজকে বইটার খানিকটা অংশ আপনাদেরকে দেবো, অনেক ভালো হয়েছে ম্যাম বই। ও রিকমেন্ড করবো আমরা আদার স্টুডেন্টকে আপনার এটা ইনশাল্লাহ পড়ার জন্য। ইনশাল্লাহ আপনারা নিজেরা পড়ে দেখেন। আজকে আমি আরেকটু অনেক মানে কাজ বাকি এখনো, 1 মাস লাগবে, আরো 2 মাস লাগতে পারে, বাট আমি আজকে যতটুকু হয়েছে আমি আপনাদেরকে দেবো, তার চেয়ে একটু কম দেবো, বিকজ আরো মডিফিকেশন প্রয়োজন। ওকে, এখন হলো অল এয়ারক্রাফট ইন ক্লাস ই। ক্লাস ই আমার কিওয়ার্ড নিচ্ছি আমি, ক্লাস ই নিয়ে নেন। আর হলো IFR। তো চলেন আমরা খুঁজবো IFR এবং ক্লাস ই। যেহেতু অলরেডি আমরা ট্র্যাপ কোয়েশ্চেন পড়ে গিয়েছে, আমরা সিরিয়াল ব্রেক হয়ে গিয়েছে, সো এখন নাথিং টু ফলো। সো আমরা খুঁজবো হলো ক্লাস ই এবং IFR দিয়ে। সো আমরা চলেন যেখানে অ্যালফাবেট গুলো ডিভাইডেড ছিল EF, ওরকম কোথাও একটু খুঁজি। আমি পেয়েছি ই। ওকে, সো ই পেলাম। ইতে কি বলে দেখেন, the division of Class E and A airspace stems ashe from the type of planes operating in them. Generally, Class E airspace where one finds general aviation, কিচ্ছুই বলছে না। জেনারেল এভিয়েশন এয়ারক্রাফট এখানে আমাদের পড়তে হবে, কিচ্ছু করার নাই। ম্যাম একটু নিচে আছে তার ডিফারেন্স ম্যাম বিটুইন, আচ্ছা আরেকটা কি ছিল? IFR। ও IFR পেয়েছি, আলহামদুলিল্লাহ, IFR পেয়েছি। All operations are IFR. হ্যাঁ, গ্রেট, দেখেন কি মজা। এগুলো করলে কিন্তু ব্রেইন শার্প হয়, কারণ আপনি ব্রেইনকে চ্যালেঞ্জ করছেন। দ্য ডিফারেন্স বিটুইন ক্লাস ই অ্যান্ড ক্লাস এ স্পেস ইজ দ্যাট ইন ক্লাস এ অল অপারেশনস আর IFR। তোমার আর আমার মধ্যে একমাত্র তফাৎ হলো তোমার কালো জামা আছে, তার মানে কি আমার কালো জামা নাই। তুমি কালো জামা পরে আছো, আমি কালো জামা পরা নাই। তার মানে আপনার এ করছে IFR, ই করছে না IFR। ওকে, এখানে বলেছে দ্য ডিফারেন্স ইজ এ করে অল অপারেশনস ইন ক্লাস এ, অল অপারেশনস IFR। ক্লাসে অপারেশন গুলো করে IFR এ, তার মানে ই করে না, কারণ ওইটাই পার্থক্য। যদি ইও করতো এও করতো তাহলে তো ডিফারেন্সের কথাটা আসতো না। তার মানে ই করছে না, দ্যাট মিনস দ্য অ্যান্সার ইজ ফলস। মাই গড, এত কেন কঠিন দেয়? এখানে দেখেন একটা প্যারাগ্রাফ থেকে কতগুলো, একটা এসে থেকে কতগুলো ট্র্যাপ কোয়েশ্চেন দিয়েছে। ইজ ব্যাড। আচ্ছা, তার মানে এটা ফলস গেল। তারপরে কোয়েশ্চেনটা কি?
আচ্ছা, a pilot entering class C airspace is flying over an averaged city. আচ্ছা, এখন আমাদেরকে দেখতে হবে এই পাইলট একজন পাইলট যে কিনা ক্লাস সি এয়ার স্পেসে ঢোকে, ক্লাস সি যে আকাশে মানে যে স্তরে সেখানে যখন ঢোকে তখন সে আলটিমেটলি একটা মধ্যম আকারের শহরের উপরে থাকে কি না থাকে। ওকে, সো এটা আমাদেরকে বের করতে হবে ক্লাস সি এয়ার স্পেস আর মধ্যম আকারের শহর। চলেন আমরা খুঁজে বের করি ক্লাস সি এবং মধ্যম আকারের শহর। এটা শেষ হলে আমাদের একটা আজান দিতে হবে। আচ্ছা, পেয়েছি ক্লাস সি, ক্লাস সি পেয়েছি। সেটা মোটামুটি অর্ডারে ছিল আলহামদুলিল্লাহ। ওকে, দিস ইজ বিকজ আচ্ছা their types of airspace class D, C, B govern the vicinity of airports. যারা কিনা এয়ারপোর্টের আশপাশে ঘোরাঘুরি করে। This correspond roughly to small municipal, medium-sized metropolitan and major metropolitan airports respectively. Respectively মানে কি যথাক্রমে। তাহলে যদি যথাক্রমে হয় তাহলে D পড়ছে স্মলে, C পড়ছে মিডিয়ামে, B পড়ছে মেজরে। তাহলে চলেন দেখি সিটা মিডিয়াম, মিডিয়াম মানে কি এভারেজ হয় কিনা, তার মানে ওরা মিডিয়াম এয়ারস্পেস মিডিয়াম শহরের উপরে ঘোরাফেরা করে কিনা। মেট্রোপলিটন মানে শহর, ওকে, মিডিয়াম সিটির উপরে থাকে কিনা। অ্যাভারেজ সাইজ সিটি, সিটি মানে মেট্রোপলিটন। সো কি করেছে, রিপ্লেস করেছে, প্যারাফ্রেজ করেছে, অ্যাভারেজ মানে মিডিয়াম। ফাইন, মিলল কি? A pilot entering class C airspace is flying over an average size city. হলো? ট্রু ট্রু জি True. জি ম্যাম, ট্রু হবে এটা। যুদ্ধ শেষ, পুরা যুদ্ধ শেষ। সো এই হলো পুরো 3টা কোয়েশ্চেনের 3টাই আমাদের ট্র্যাপ কোয়েশ্চেন ছিল বেসিক্যালি। না, 2টা ট্র্যাপ কোয়েশ্চেন ছিল এবং 2টার মধ্যে একটা কোয়েশ্চেনের 2টা ভাগ ট্র্যাপ কোয়েশ্চেন ছিল। একটা কোয়েশ্চেনের 2টা ভাগ দিছে, ইউজুয়ালি দেয় না। সো ইউ নেভার নো, যদি এখন রিডিং কঠিন হয়ে থাকে দেন দিস টাইপ অফ কোয়েশ্চেন মে কাম। সো আমাদের ব্রেনকে তৈরি রাখতে হবে যে ওকে আমাকে তৈরি হতে হবে এগুলোর জন্য, কিছু করার নেই। বাট এমনটা তো না যে আমাকে 9 পেতে হবে। আমার টার্গেট 7.5। আমি বললাম যে পরীক্ষার হলে গিয়ে হতাশ হবে না, কারণ রিডিং এর পরে আপনার রাইটিং। সো রিডিং এ হতাশ হয়ে রাইটিং খারাপ করবেন না। আপনার হতাশ হওয়া যাবে না পরীক্ষার হলে গিয়ে, কারণ ভুলে আপনি তো কোনো অ্যান্সার স্কিপ করছেন না, আন্দাজে আন্দাজে অ্যান্সার দিয়ে আসবেন। যদি আপনার সন্দেহ থাকে আপনি এডুকেটেড গেস করে দিয়ে আসবেন। সো আপনি ইউ নেভার নো যে আপনার অ্যান্সার ঠিক হইলো নাকি ভুল হইলো। যদি আল্লাহ চায় ভাগ্যে ইয়ে হয় তো আন্দাজে আন্দাজে আপনি ঠিক ডিলটা ছুটতে পারছেন। সো নেভার লেট ইয়োর ব্যাড মুড এফেক্ট ইয়োর রাইটিং এক্সাম, বিকজ এটা ক্রিয়েটিভ টেস্ট, ওখানে আপনার মুড খারাপ হলে চলবে না। দ্য সেম ম্যাম ওয়ে লিসেনিং আপনি আন্দাজে অ্যান্সার করে দিয়ে আসছেন, কখনো ধরেই রাখবেন আমি সব ভুল দিছি, ঠিক হইতেও পারে, 6.5 7 পেয়েও যেতে পারেন, ইউ নেভার নো। জি বলেন। ম্যাম এইটার একটু হেডলাইনটা যদি বলতেন তাহলে গুগলে গিয়ে আর কি এটা দেখতে পারতাম আমি যে এটা আজকেই কত দিয়ে দেবো নম্বর। আপনাদেরকে, আমি আজকেই দিয়ে দেবো আপনাদেরকে যে এয়ার ট্রাফিক কন্ট্রোল ইন দ্য ইউএসএ। আমি আজকে একদম পুরোটা দিয়ে দিচ্ছি আপ টু দিস মাচ উইথ দ্য অ্যানালাইসিস এন্ড ব্রেকডাউন। ঠিক আছে, কাজ Okay, বাকি ma'am. আছে কিছু, বাট আপনারাই তো, দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে। আচ্ছা, ম্যাম একটা আহ, কথা বলতে, জি জি বলেন। কালকে থেকেই আপনি বলছিলেন যে এটা কঠিন, কিন্তু আপনি যেভাবে সুন্দর করে বুঝিয়েছেন আমার কাছে কঠিন মনে হয় না, এক্সেপ্ট একটা কোশ্চেনে ছিল যেখানে আনকন্ট্রোলড এয়ারক্রাফটের কথা বলা আছে, কিন্তু সেটা কোনটা সেটা পরে যে বলা আছে পরের প্যারাতে, হ্যাঁ, যেটা হচ্ছে আনকন্ট্রোলড। থ্যাংক ইউ, আদারওয়াইজ সিকোয়েন্সিয়ালি ছিল এবং ইজি মনে হয়েছে আপনি যেভাবে বুঝিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। যদি ঠিক মতো না বুঝাতে পারি খুব খারাপ লাগে, সারাদিন খারাপ হয়ে যায়। সো আচ্ছা, এরপরে চলেন আমরা একটু ইয়েস নো নট গিভেন এক্স্যাক্টলি একই রকম ভাবে আমরা করব। আমি জাস্ট একটা জিনিস আপনাদেরকে একটু বুঝাই, ইয়েস নো নট গিভেন আমি করাচ্ছি না, হুবহু এক। দ্য থিং উই নিড টু নো, আপনারা একটু এটা গো থ্রু করেন, আই উইল প্রোভাইড ইউ দ্য স্যাম্পল। ইয়েস নো নট গিভেন আর ট্রু ফলস নট গিভেন এর মধ্যে ডিফারেন্সেস, আপনারা এখানে ফ্যাক্টের সাথে সত্যতা বা আপনি এটাকে ট্রু ডিসাইড করছেন, ফলস ডিসাইড করছেন নাকি নট গিভেন ডিসাইড করছেন। সেখানে আপনি ফ্যাক্টের সাথে, ঘটনার সাথে। আর ইয়েস নো নট গিভেন রাইটার নিজে কথা বলছে, আপনি রাইটারের মতামতের সাথে করছেন। দ্য ডিফারেন্স ইজ সো মিনিমাম। কখনো এরকম হয় না যে ট্রু ফলস একটা আসছে, ইয়েস নো একটা আসছে, বিকজ দ্য সেম টাইপ। সো এক্স্যাক্টলি একই টাইপের কোয়েশ্চেন সলভ করবেন, এক্স্যাক্টলি একই স্ট্রাকচার, একই সব কিছু। একটা আসলে একটা আসে না, এক্স্যাক্টলি এক। জাস্ট আপনাকে জানতে হবে যে আপনি এখানে ডিরেক্টলি ওপিনিয়নের সাথে
ম্যাচ করছে, নট উইথ দ্য ফ্যাক্ট। যেটা রাইটার বলছে, এখানে রাইটার ইজ স্পিকিং হিজ ওন। দিস ইজ দ্য ডিফারেন্স। আমি একটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যদি আমরা 7টা ক্লাসের পরে সময় পাই তাহলে এটা নিয়ে করবো। অলরেডি আমরা 6টা ক্লাস ভেবেছিলাম, বাট উই গিভ 7 ক্লাসেস। ইনশাল্লাহ অসুবিধা হবে না, যদি হয় আমি আছি। আমি আপনাদেরকে অসুবিধায় রেখে আই ওয়ন্ট লেট ইউ গাইজ গো। আচ্ছা, এরপরে চলেন আমরা জি, আচ্ছা, এটা কেমব্রিজের ওকে, কেমব্রিজ ইজ মানে কেমব্রিজের এইটা একটা অসাধারণ জিনিস। ফিল ইন দ্য গ্যাপস, ফিল ইন দ্য গ্যাপস আমরা একটু করবো। ফিল ইন দ্য গ্যাপস ভীষণ ট্রেন্ডি, অনেক আসে। ফিল ইন দ্য গ্যাপস এর ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে একটা স্ট্র্যাটেজি, ভেরি ইজি। হ্যাঁ, ফিল ইন দ্য গ্যাপস এর ক্ষেত্রে আমরা আগে কি করবো? আগে আমরা কি করছি? আগে আমরা কোয়েশ্চেন পড়বো, তারপরে আমরা প্যাসেজ পড়বো। ওকে, আমি অন্য জায়গায় বলে আমি গো টু অ্যানাদার রুম। আমার হ্যাঁ, অন্য রুমে যাবো, সরি। আচ্ছা, তো ফিল ইন দ্য গ্যাপস এর ক্ষেত্রে গাইজ, আমি আমার কানের জিনিসটা অর্ডার করেছি, ইটস গোনা বি হিয়ার সুন। সো ফিল ইন দ্য গ্যাপস এর ক্ষেত্রে যে জিনিসটা আমরা করছি, আগে কোয়েশ্চেন পড়বো, কোয়েশ্চেন থেকে কিওয়ার্ডস গুলো সিলেক্ট করব। আমরা তো ফিল ইন দ্য গ্যাপস করিনি, করেছিলাম কি? করি নাই, করেছিলাম না? না ম্যাম। আচ্ছা, করি নাই। ওকে, সো এখানে বইতে কিছু স্ট্র্যাটেজিস দেওয়া আছে, আপনারা ওগুলো নিজেরা পড়বেন, জাস্ট সেলফ রিড। আপনারা এগুলো পড়লে নিজেরা আলটিমেটলি বুঝাইতে পারবেন আরেকজনকে। সো দিস ইজ ফর ইউ টু রিড। আমি জাস্ট এখানে আমার একটা প্যাসেজে চলে যাচ্ছি। এটা আমি আপনাদেরকে পড়াবো না, এটা আপনারা নিজেরা পড়ে বুঝবেন। আমি আচ্ছা, ভীষণ একটা কঠিন করাই, আজকে আমি একটা কঠিন মুডে আছি। ভীষণ একটা কঠিন করাবো কি? করাবো নাকি জি একটা ম্যাম। সহজ করাবো? ম্যাম একটু করেন ম্যাম। সহজ করে বুঝাইলে একটু ভালো হইতো আর কি, কঠিনটা। ঠিক আছে, ওকে, তাহলে আমাকে 1 সেকেন্ড সময় দেন, আমি একটু আনশেয়ার করি, আমি একটু খুঁজে বের করি। আপনারা 1 মিনিট একটু ব্রেক নেন, একটু পানি টানি খেয়ে আসেন। ওকে, আমি রেডি করে রেখেছিলাম ক্লাস 4, কেন জানি পাচ্ছিলাম না হঠাৎ করে। আচ্ছা, তো দেখেন আমরা করছি হলো দ্য বিগ আইডিয়া। হ্যাঁ, এগুলো পড়াতে আরাম লাগে। আলটিমেটলি এগুলো আমাদের যে আগের বইটা ছিল, যেটা কম্বিনেশনে লিখেছিলাম তারিক স্যারের সাথে, ওখান থেকে, বাট আমার বইটা একদম নতুন টপিক গুলো দিয়ে করিয়েছি আমি। সো এখানে আমি ওনার ইনফরমেশন গুলো না এনে জাস্ট প্যাসেজটা এনেছি, যেটা কিনা গিভেন বাই দ্য কেমব্রিজ। সো এটা কেমব্রিজের একটা প্যাসেজ করাচ্ছি আমি। অলরাইট, দেখেন, প্রথমে শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, ইজ এভরিথিং ফাইন? ইয়েস, ইয়েস ম্যাম। ওকে। সো এখানে ইনস্ট্রাকশনটা পড়তে হবে ভেরি মেটিকুলাসলি। ওকে, বলা হয়েছে যে নো মোর দেন 3 ওয়ার্ডস। ওকে, ফাইন, তার মানে আমরা 3টা ওয়ার্ডের বেশি নিতে পারবো না। বাট ডাজ ইট মিন যে আমি একটা শব্দ হলে একটা নিতে পারবো না বিকজ আই হ্যাভ টু টেক আপ টু 3? না, ইটস নট লাইক দ্যাট। If your answer needs to have 1 word, then go for 1 word.
if you need to have 2 words, go for 2 words. You can go up to 3. That's the limit. Fine. আচ্ছা, এখানে আমাদের যেটা পড়তে হচ্ছে, আমরা প্রথমে তো টাইটেলটা পড়বো। টাইটেলটা পড়লাম, কোয়েশ্চেনে আসলাম। কোয়েশ্চেনটা বলেছে দ্য ভয়েজার 1 স্পেস প্রোব। দেখেন আমরা কিভাবে বুঝবো এটা কি? ইট ইজ এ প্রপার নাউন। কোনো একটা এয়ার স্পেসের কোনো একটা একটা কি বলে ওগুলো, মহাযানের নাম। ওকে, আচ্ছা, কিভাবে বুঝলাম ইট ইজ এ প্রপার নাউন? বিকজ যখন প্রপার নাউন হয় তখন প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা, প্রত্যেকটা ওয়ার্ড প্রথম অক্ষরটা ক্যাপিটাল দিয়ে শুরু করে। দ্য সেম ওয়ে এখানে ডি ক্যাপিটাল, ভি ক্যাপিটাল, এস ক্যাপিটাল, পি ক্যাপিটাল। তার মানে এটা একটা কোনো যানের নাম, কোনো একটা মহাকাশের যানের নাম হয়ে গেল। এগুলোকে কি বলে মহাযান বাংলায়? মহাকাশযান। মহাকাশ যান না। মহাকাশ যান, যার weird লাগে তাই না? আচ্ছা, সো আর ইংলিশে হলো স্পেসশিপ। আর এটার নাম হয়েছে, স্পেসশিপটার নাম হলো প্রোব। সো দ্য ভয়েজার 1 স্পেস প্রোব। আই এম নট আ সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টস, আই নো নট ভেরি মাচ, বাট এমন কোনো কিছু আসবে না যেটার জন্য আপনার পার্টিকুলার কোনো টপিকের উপরে নলেজ থাকতে হবে, ঠিক আছে? সো ইট ইজ অ্যাবাউট ইউর ইংলিশ অ্যাসেসমেন্ট, এটা মনে রাখবেন। অলরাইট, এরপরে দেখেন আমরা কোয়েশ্চেনে যাচ্ছি। দ্য প্রোব ট্রান্সমিটেড পিকচার্স অফ বোথ ব্ল্যাঙ্ক এন্ড ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক দেন লেফট দ্য ব্ল্যাঙ্ক। ওকে, এখানে বলেছে নো মোর দেন 3 ওয়ার্ডস। তার মানে আপনি একটা ব্ল্যাঙ্কের জন্য 3টা ওয়ার্ড নিতে পারবেন। দ্য সেম ওয়ে দ্বিতীয় যে কোয়েশ্চেনটা আছে এটার জন্য আপনি 3টা ওয়ার্ড নিতে পারবেন, আপ টু 3টা ওয়ার্ড নিতে পারবেন। এখন এই পর্যায়ে এসে আমাদেরকে কিছু প্রেডিকশন করতে হবে। প্রেডিকশনটা কি বলেন তো? আপনারা একটু চিন্তা করেন, প্রেডিকশন মানে কি? গ্যাপে কি বসতে পারে সেটা। এক্স্যাক্টলি। মুনির, এই যে তোমার ডেলিভারি, একটু প্লিজ রেসপন্ড করো। অলরাইট, হয়েছে। I did. ওকে, সো দ্য প্রোব ট্রান্সমিটেড পিকচার্স, এখান থেকে আমাকে এখন আগে কিওয়ার্ড নিতে হবে। সো আই এম টেকিং দ্য এক সেকেন্ড গাইস। এখানে বলেছে ট্র্যাক ইওর অর্ডার, না এখনো আসেনি, বলেছে টেক্সট টু স্টপ। আচ্ছা, সো আই এম নট রেসপন্ডিং। আমি বলেছি ওকে ট্র্যাক ইওর অর্ডার, এটা বলেছে টেক্সট স্টপ 10 টেক্সটস পাওয়ার্ড বাই, কিছুই বলেনি। উইল সি ইউ সুন বলেছে। তো এখানে আমরা দ্য প্রোব ট্রান্সমিটেড পিকচার্স, ট্রান্সমিট মানে কি, এগুলোর অর্থ জানতে হবে। আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমরা যদি ভোকাবুলারি ভালো না থাকে সেই ক্ষেত্রে আমাদের রিডিং ভালো হবে না। এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। রিডিং টেস্টকে বলাই হয় যে এটা একটা ভোক্যাব টেস্ট। সো দেখেন আমি এখান থেকে ইফ ইউ ডু নট নো দ্য ওয়ার্ড, অনেক সময় এরকম হতে পারে আমিও অনেক শব্দের অর্থ জানি না, এখানকার যারা নেটিভ আছে তারাও হয়তো জানি না। বাংলা অনেক শব্দ আছে যেগুলোর অর্থ আমরা জানি না, ইভেন দ্য উই আর নেটিভ স্পিকার্স। সো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় প্রেডিক্ট করতে পারি। যেমন এখানে বলেছে দ্য both and then leave, তার মানে পিকচার অফ বোথ, ছবি কি করতে পারে? প্রোবটা ছবি কি করতে পারে? প্রোব পাঠাতে পারে। পাঠাতে পারে। পাঠাতে Send পারে, করা। তার মানে ট্রান্সমিটেডের বা আরেকটা প্যারাফ্রেজড হইতে পারে। দিস ইজ আ ভার্ব অবভিয়াসলি, বিকজ এটা থার্ড ফর্মে আছে, পাস্ট ফর্মে আছে। সো দিস ইজ আ ভার্ব। সো এই ভার্বটার বিকল্প শব্দ হতে পারে সেন্ড, রাইট? ট্রান্সমিট মানে সেন্ড করা, উই নো দ্যাট অলরেডি বিকজ ইটস আ কমন ভার্ব। সো যদি আমরা নাও জানি উই ক্যান প্রেডিক্ট। সো ইন দিস কেস আমার কিওয়ার্ড হলো ট্রান্সমিট, নিলাম আমি ট্রান্সমিট। পিকচার্স এর পরিবর্তে আর কি আসতে পারে? আমার সিনোনিম কি হইতে পারে? ভিউ, ইমেজ। ইমেজ। ইমেজ, ফটো, রাইট? হলো, দেখেন ক্লিয়ার একটা হিন্ট দিয়েছে আপনাকে, সেটা হলো বোথ মানে কি? দুইটা কোনো জিনিস। তার মানে আপনি যখন খুঁজবেন তখন আপনি দুইটা নাউন খুঁজবেন। বোথ সবসময় দুইটা নাউনের আগে বসে। ওকে, সবসময় নাউনের আগে বোথ বসবে। তাহলে যেমন বোথ, সে এবং উনি দুইজনই, সাদা কালো দুইটাই আমার পছন্দের। সো বোথ অলওয়েজ কামস বিফোর নাউন, তার মানে বোথের পরে দুইটা নাউন বসবে। সো প্রোব কি করেছে? প্রোব হলো দ্য মেশিন কি করেছে? ছবি পাঠিয়েছে
কার ছবি পাঠিয়েছে সেই দুইটার নাম এখানে বসবে, তার মানে আমি ওই যে দুইটার নাম নিতে পারবো, বলেই দিয়েছে 3টা পর্যন্ত যেতে পারবো, তার মানে আমার ওই দুইটা, যেই দুইটা বস্তুর ছবি তোলা হয়েছে সেই দুইটা বস্তুর নাম আমাকে এখানে বসাতে হবে। এবং তারপরে লিভ করেছে, ছেড়ে দিয়েছে। লিভ করা একটা ভার্ব, ভার্ব যখনই হয় তার একটা synonym আমাদের মাথায় রাখতে হবে, বিকজ ভার্ব মানে IELTS is so naughty, they like to use the paraphrase শব্দ। সো লিভের আরেকটা ইয়ে কি থাকতে পারে, সোর আউট হতে পারে, ওকে। আর কি থাকতে পারে, Depart. ডিপার্ট থাকতে পারে, এক্স্যাক্টলি, ভেরি গুড। সো এই শব্দগুলো আমরা মাথায় রাখলাম, এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলেন আমরা ট্রান্সমিটের সাথে সাথে রাখছি সেন্ড, সাথে রাখছি দুটো ছবি, এবং লিভ, এগুলো মাথায় রেখে আমরা খুঁজবো। আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এই যে কোয়েশ্চেনগুলো, এই কোয়েশ্চেনগুলো আমার পরীক্ষার সময় কোন সেটের কোয়েশ্চেন, প্রথম সেট নাকি দ্বিতীয় সেট। যদি দ্বিতীয় সেট হয় তাহলে আমার প্রথম সেটের কোয়েশ্চেন যেখানে শেষ হয়েছে সেইখান থেকে আমি খোঁজা শুরু করবো। যদি ফার্স্ট সেট হয় আমি একদম প্যারাগ্রাফের শুরু থেকে করছি, ঠিক আছে। সো এখানে আমরা প্যারাগ্রাফের শুরু থেকে খুঁজছি। তো চলেন, দ্য প্রোব নেই, প্রোব রিলেটেড পুরোটাই হওয়ার সম্ভাবনা, বিকজ নাও হইতে পারে, নাও হইতে পারে। সেটা হলো গিয়ে প্রিলুড, ভূমিকা। প্রিলুডটা চট জলদি করে চোখ বুলিয়ে নেবেন, বিকজ প্রিলুডে কখনো অ্যান্সার থাকে না। But for your, you know, for your convenience, if you get some sort of idea from the prelude, that will help you. তো কোনো রকমে পড়ে নেবেন, এখন আমরা পড়ছি না, আপনারা গ্ল্যান্স ওভার করবেন। সো প্রোব রিলেটেড কথা এখানেই বলেছে, এই যে দিস ইজ দ্য প্রপার নাউন, অ্যান্ড আমি এখানে পেয়ে গেলাম। তারপরে বলেছে যে সেন্ড করেছে, সেন্ড পেয়েছি, সেন্ড পেয়েছি, which was ট্রান্সমিট Transmitted. ছিল, গুড। স্পেকটেকুলার ইমেজেস, ওখানে কি ছিল, ইমেজ ছিল, পিকচার ছিল না। Pictures পিকচার ছিল। ছিল, ইমেজ পেয়েছি, ভেরি গুড। দুটো জিনিস, জুপিটার অ্যান্ড স্যাটার্ন। তাহলে অ্যান্সার কি হলো দেখেন, আমরা পুরোটা পড়ে তারপরে আমরা ডিসাইড করব। এখানে বলেছে দ্য স্পেস প্রোব ভয়েজার 1 লঞ্চ করেছে 1977 এবং হ্যাড সেন্ট ব্যাক স্পেকটেকুলার, অসাধারণ ইমেজেস অফ জুপিটার অ্যান্ড স্যাটার্ন। কার কার ছবি পাঠিয়েছে, জুপিটার অ্যান্ড স্যাটার্ন। এবং তারপরে কি করেছে, সোর আউট করেছে, লিভ করেছে। কি লিভ করেছে, সোলার সিস্টেম, সোলার সিস্টেমকে লিভ করেছে। এখানে একটা প্রেডিকশনের জায়গা ছিল, সেটা হলো প্রোব কোথায় গিয়ে ছবি তুলেছে, আমার নেইবারে বরিশালে, ভোলায়, ওহাইওতে না, প্রোব কোথায় যায়, মহাকাশে যায়। তার মানে সে কি লিভ করবে ছবি তোলার পরে, অবভিয়াসলি সোলার সিস্টেম লিভ করবে, অবভিয়াসলি। প্রোব তো আর পৃথিবীতে আসেনি ছবি তুলতে, প্রোবকে পাঠানো হয়েছে পৃথিবী থেকে কোথায়, স্পেসে, সোলার সিস্টেমে গিয়ে সে ছবি তুলেছে। সো আইদার স্পেস অর সোলার সিস্টেম, এবং লিভ দ্য সোলার সিস্টেম। সো দিস ইজ মাই প্রেডিকশন, এবং প্রেডিকশনের সাথে ম্যাচ করে যাচ্ছে, অ্যান্ড লেভ দ্য সোলার সিস্টেম। বোঝাতে পেরেছি? ইয়েস ম্যাম। গুড। আচ্ছা, তাহলে বোথের আগে, বোথ সবসময় নাউনের আগে বসছে, যেহেতু দুটো বলেছে দুটো নাউন বসবে। লিভ, কি লিভ করে, কি লিভ করতে পারে, প্রোব তো আমার পাশের বাড়ি যায় না, ভোলায় যায় না, বরিশাল যায় না, Solar টাঙ্গাইল যায় system. না, সো সোলার সিস্টেম। এরপরে দেখেন এই যে পরের যে বুলেট পয়েন্ট, এখান থেকে কোনো ব্ল্যাঙ্ক নাই, ওকে, নো ব্ল্যাঙ্ক ইজ গিভেন। বাট তার মানে এই না যে আমি এটা অমিট করবো, দিস ইজ এ হিন্ট যে এর পরের অ্যান্সারটা আমি এর পরে গিয়ে পাবো, বিকজ অ্যাসেন্ডিং অর্ডারে আসছে। ফাইন, তাহলে the freezing temperatures were found to have a negative effect on parts on the space probe. আচ্ছা, সো ফ্রিজিং টেম্পারেচার এটা আমি কোথায় পাই, যেথায় পাই সেখানে থেমে যাব। ফ্রিজিং টেম্পারেচার আমি নিচ্ছি অ্যাজ মাই কিওয়ার্ড, ওয়ার ফাউন্ড টু হ্যাভ এ নেগেটিভ। সো ফ্রিজিং টেম্পারেচারটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট রাখতো প্রোবের যে মেশিনারিজ ছিল তার উপরে। অফকোর্স মেশিনগুলো ধুদ্র হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তারপরে দেখেন আমার যে জায়গাটা বের করতে হবে, সায়েন্টিস্ট ফিয়ারের পরিবর্তে আমি কি নিতে পারি, ভয় পেত, anxious, feared, আর কি হইতে পারে, feared, anxious, afraid। আল্লাহ রে, আমি এখন অন্য রুমে চলে যাই, আমি একটু ভিডিওটা বন্ধ করি, বিকজ আমার ম্যাট্রেস এসেছে এবং অনেক শব্দ হবে, ডেলিভারি পিপল এসেছে। আমার ভিডিও বন্ধ করতে হবে, বিকজ আমার ভেরি মেস ইন মাই হাউস। I'm very টিপটপ থাকা একটা মানুষ, যারা আমার ঢাকার বাসা দেখেছেন তারা জানেন, but I just shifted here. Okay. The delivery people are very loud. এই দেশে সাধারণত
আমার বাচ্চারা এখন নাই, এই জন্য আমি বলতে পারছি। আমার বাচ্চাদের সামনে এই কথা বললে ওরা আমাকে বাসা থেকে বের করে দিত, যে ওই কালো সাদা নিয়ে কিছু বললে ওরা খুব অফেন্ডেড হয়। তো ইউজুয়ালি এরা কালোরা আসে এবং তারা খুব মানে লাউড। সো এই কথা যদি আমি আমার বাচ্চাদের সামনে বলতাম, ওরা বলতো তুমি এত রেসিস্ট, তুমি এত জাজমেন্টাল, এত জাজ করো মানুষকে, পোশাক দিয়ে, কথা দিয়ে, রং দিয়ে এত জাজ করো, এগুলো বলতো তারা। আচ্ছা, সো লাকি মি, দেখেন এখানে কি হলো। So scientists fear করেছে that both the blank were about to stop working. So scientistরা ভয় পেয়েছে দুটোই কোনো কিছু, আবারও both, again both, তার মানে আবারও দুটো নাউন আসবে। were about to stop working মানে কাজ করা বন্ধ করে দিচ্ছিল প্রায়। তো আমাকে তাহলে এই রেফারেন্সটা খুঁজে বের করতে হবে, কোথায় আছে ফ্রিজিং টেম্পারেচার। তারপরে আমি কি সায়েন্টিস্ট, চাইলে আপনারা ডিরেক্টলি এখানেও আসতে পারেন। যদি দেখেন যেটা খুঁজে বের করতে পারছেন না, সায়েন্টিস্ট ইজ ইয়োর কিওয়ার্ড, খুঁজে পাচ্ছেন না, তখন আপনি এই বুলেট পয়েন্টটার সাহায্য নেন। তাহলে কোয়েশ্চেন গুলো অ্যাসেন্ডিং অর্ডারে আসছে, তার মানে আমরা সায়েন্টিস্ট নিচ্ছি, ফিয়ার নিচ্ছি। চলেন তো খুঁজে বের করি। ফিল ইন দ্য গ্যাপস থেকে একদম 100% অ্যান্সার করতে চেষ্টা করবেন। সায়েন্টিস্ট পেলে আমাকে বলবেন। ম্যাম ফিফথ লাইনে 1 2 3 4 5 ওকে গুড। সায়েন্টিস্ট তো পেলাম না। ম্যাম নাসা এক্সপার্টস আছে, আচ্ছা নাসা আচ্ছা, এক্সপার্টস। গুড গুড, পেয়েছি। এক্সেলেন্ট। ওকে, তো এখানে বলেছে sensors and circuits were on the brink of failing. ব্রিঙ্ক অফ ফেলিং মানে কি, একদম শেষ প্রান্তে, দ্বার প্রান্তে চলে এসেছে, যে কোনো সময় কলাপস করবে, ধাম করে একদম মানে আর কাজ করবে না। অ্যান্ড নাসা এক্সপার্টস কারা, অফকোর্স দ্য সায়েন্টিস্ট যারা এগুলো নিয়ে কাজ করে, তাই তো। নাসা এক্সপার্টস রিয়েলাইজ দ্যাট দে হ্যাড টু ডু সামথিং টু লুজ কন্ট্যাক্ট উইথ দেয়ার প্রোব ফরএভার। সো ওরা তারা রিয়েলাইজ করেছে যে তাদেরকে দে হ্যাড টু ডু সামথিং, তাদেরকে কিছু একটা করতে হবে, অথবা তারা সারা জীবনের জন্য প্রোবের সাথে কন্ট্যাক্ট হারিয়ে ফেলবে। আচ্ছা, পেলাম, ফাইন। সো সেন্সর এবং সার্কিটস ছিল এমন একটা পর্যায়ে, দুইটা পার্টস, তারা যে কোনো সময় ফেল করবে, কাজ করবে না, কাজ করা বন্ধ করে দেবে। সেখানে ফিয়ার শব্দটা এক্স্যাক্টলি বলে নাই, কিন্তু সায়েন্টিস্টরা রিয়েলাইজ করেছে, ওখানে ফিয়ার দিয়েছে, কিচ্ছু করার নাই, ফিয়ার দিয়েছে, এখানে ফিয়ার দেয় নাই, বাট আমরা বুঝতে পারছি দিস ইজ সামথিং টু বি অ্যাংশিয়াস অ্যাবাউট, কারণ এইটা একটা গ্রেট হিন্ট যে সারা জীবনের জন্য কন্ট্যাক্ট লুজ করবে, তার মানে ইট ইজ সামথিং টু বি অ্যাংশিয়াস। সারা জীবনের জন্য এটা কি কন্ট্যাক্ট লুজ করে ইজ সামথিং ডেঞ্জারাস, সো ইট ইজ সামথিং টু বি অ্যাংশিয়াস। পেলাম, তার মানে আমার যে দুইটা জিনিস একদম যে কোনো সময় বন্ধ করে দিবে কাজ করা, সায়েন্টিস্ট ফিয়ার দ্যাট বোথ ওয়্যার অ্যাবাউট টু স্টপ ওয়ার্কিং। কি হলো, কি হবে? সেন্সরস এন্ড সার্কিটস, সেন্সরস এন্ড সেন্সরস এন্ড সার্কিট। এখানে যদি সার্কিট এন্ড সেন্সর দেন কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমার দুলা ভাই, বোনের হাজবেন্ড, ও নাসার সায়েন্টিস্ট, এবং আমার বোনের বাচ্চার যে এমবিক্যাল কর্ড, ওইটা নাসার মাটিতে ক্যালিফোর্নিয়ায় ওখানে দেওয়া হয়েছে, সো দ্যাট বাচ্চাটা ওইরকম ব্রিলিয়েন্ট হয়, হয়েছে মাশাল্লাহ। এরা এত নার্ড, মানে ওরা ওদের সাথে গাড়িতে কোথাও গেলে ওরা আলাপ করে, যখন ছোট ছোট ছিল বাচ্চারা, এখন তো মাশাল্লাহ সবাই জব করছে, একজন পিএইচডি করছে, যখন ছোট ছোট ছিল কোথাও ফান করতে যাচ্ছে, ওরা আলাপ করছে বিগ ব্যাং থিওরি নিয়ে, ব্ল্যাক হোল নিয়ে। আমার খুব অসহ্য লাগতো, আমি আইরাদার গল্প করতে ভাল লাগতো, ধরলেন একটু হালকা কোনো কিছু নিয়ে, খাবার নিয়ে, কি খাইতে ইচ্ছা করতেছে, কোন জামা পরবো, ফ্যাশন নিয়ে। আর ওরা গল্প করতো বিগ ব্যাং থিওরি নিয়ে, ব্ল্যাক হোল নিয়ে, আমার দম বন্ধ হয়ে আসতো, বাপরে বাপ। So এই হলো নাসার যে সায়েন্টিস্টরা কিরম হয় আমার আইডিয়া আছে, খুব বোরিং, খুবই বোরিং, নার্ড। আচ্ছা, তারপরে দেখেন the only hope was to tell the probe to replace them with blank. আচ্ছা, একমাত্র হোপ ছিল প্রোবকে জানানো যে ভাই এটা রিপ্লেস করো। আচ্ছা, এই জিনিসটা দিয়ে আমরা কোনো কিছু রিপ্লেস করি, ধরেন গাড়িতে আমাদের চাকা যদি নষ্ট হয়, আমরা কি দিয়ে রিপ্লেস করি? হ্যাভ সাম প্রেডিকশন বিফোর হ্যান্ড, কি দিয়ে করি? বাড়তি চাকা দিয়ে করি, স্পেয়ার যন্ত্রটা দিয়ে করি, তাই না? হ্যাঁ। আর আরেকটা জিনিস দেখেন, এটা আমরা পেলাম। সো এখানে আমরা নিচ্ছি যে উইথ, ওটা হতে পারে যে স্পেয়ার যন্ত্রপাতি, কারণ ওর কাছে যেটা আছে সেটা দিয়ে তো সে চেঞ্জ করবে বা পরিবর্তন করবে বা কিছু করবে, তাই তো। এছাড়া তার কোনো উপায় নেই। আর প্রোব নিজে ওইটা হয়তো বা রিয়েলাইজ করতে পারছে না যে
হি নিডস টু রিপ্লেস ইট, আই ডোন্ট নো। তো তাহলে দ্য অনলি হোপ হতে পারে, অথবা আমার কিওয়ার্ড হিসেবে হতে পারে রিপ্লেস। রিপ্লেস ইজ এ ভেরি পাওয়ারফুল কিওয়ার্ড, নিলাম আমি রিপ্লেস। তারপরে টেল দ্য প্রো, ভেরি পাওয়ারফুল কিওয়ার্ড। কমিউনিকেশন, ডিস্টেন্স, এগুলো নিতে পারেন, বাট চেষ্টা করবেন কম কিওয়ার্ড নিতে। আর যদি আপনার মনে রাখতে পারেন অনেকগুলো কিওয়ার্ড নিয়ে একসাথে করতে পারেন, আপনি যদি পেপার বেস দেন সেক্ষেত্রে আপনি লিখে নিতে পারেন, চটজলদি করে লিখে নিতে পারেন। আচ্ছা, তাহলে চলেন আমরা খুঁজি গিয়ে যেখানে ছিল তার পর। তাহলে কি হলো যে প্রবের কাছে খবর পাঠানো হয়েছে যে তোমরা যে যন্ত্রপাতিগুলো আর কাজ করবে না বলে আশঙ্কা করা হচ্ছে সেটাকে রিপ্লেস করতে পারো উইথ হোয়াট? The solution was to get a message to Voyager 1 to instruct to use spares to change the failing parts. কি হলো এখানে? কি ইউজ করতে পারে? ম্যাম Spares স্পেয়ার্স। Spares মানে বাড়তি যে যন্ত্রপাতি, এটা খুব ইজি ছিল। আচ্ছা, a blank was used to transmit the message at the speed of light. কি ইউজ করে প্রবের কাছে খবর পাঠাইতে? ইমেইল নাকি চিঠি নাকি টেলিফোন? কি ইউজ করে? কমন ম্যাম সেন্স বাই মিনস অফ এ রেডিও ডিশ। বাই মিনস অফ দ্য রেডিও ডিশ, এছাড়া কোনো উপায় নাই। এবং রেডিও ডিশটা কি করে? একদম স্পিড অফ লাইট। সো দিস ইজ ভেরি পাওয়ারফুল কিওয়ার্ড। এই ফ্রেজটা খুব পাওয়ারফুল একটা কিওয়ার্ড হিসেবে কাজ করবে। তো লেটস টেক ইট। একটা কিছু ইউজ করা হয়েছে, এ বলেছে, তার মানে গ্যাপে একটা জিনিস আসবে। এ ওয়াজ ইউজ, এটা কোন ভয়েসে আছে? প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে আছে। তাহলে চলেন, কে পাঠিয়েছে সেটা মুখ্য না। অ্যাকশনটার উপরে যখন আমরা এমফাসাইজ করি তখন আমরা প্যাসিভ ভয়েস ইউজ করি, এবং আমরা রাইটিং টাস্ক 1 এ কিছু কিছু লেখা আছে, প্রচুর আমরা প্যাসিভ ভয়েস ইউজ করতে হবে, আদারওয়াইজ আমাদের নাম্বার আসবে না। যেমন প্রসেস, এরপরে কিন্তু আমাদের রাইটিং মডিউল শুরু করতে যাচ্ছি আমরা। অসাধারণ একটা মডিউল হবে ইনশাল্লাহ। আচ্ছা, কি কি যেন নিয়েছিলাম আমি? কিভাবে পাঠিয়েছে? সো আমি নিয়েছিলাম কিওয়ার্ডস, আপনারা একটু মনে রাখবেন, স্পিড অফ লাইট, ট্রান্সমিট, স্পিড অফ লাইট এন্ড ট্রান্সমিট। চলেন আমরা খুঁজি স্পিড অফ লাইট এন্ড ট্রান্সমিট। ম্যাম স্পেয়ার্স এর পরের লাইনে আছে। স্পিড অফ লাইট পেয়েছি, যেখানে পেলাম তার একটু আগ থেকে পড়ছি। আচ্ছা, এখানে বলেছে যে by means of a radio dish belonging to NASA's deep space network, the message was sent out into the depths of space, একদম স্পেসের গভীরে গিয়েছে, even traveling at the space of light. কিভাবে করেছে? at the speed of light. কিসের গতিতে গিয়েছে? লাইটের গতিতে। আমরা জানি শব্দের গতির চেয়ে আলোর গতি বেশি থাকে, সো আলোর গতির স্পিডে চলে গিয়েছে কার কাছে? একদম স্পেসের একদম গভীরে গিয়ে এই তথ্যটা তার কাছে পৌঁছে গিয়েছে। তাহলে কি ব্যবহার করে তথ্যটা পাঠিয়েছে? কি ব্যবহার করে? বাই মিনস অফ আ রেডিও ডিশ, রেডিও ডিশের মাধ্যমে। তাহলে এখানে আর রেডিও ডিশ দুটো শব্দ হয়। এ তো আছেই, আমরা we are now taking a, so radio dish was used to transmit the message. গেল, শেষ। বাজি ছিল? বাজি ছিল নাকি সহজ ছিল? একটু সহজ ছিল। একটু সহজ ছিল। এরপরে চলেন একটু কঠিনের দিকে যাই। হ্যাঁ, আমি জানি না ওটা কতটুকু করতে পারবো, ব্রেইন ফগ না করলে আমরা চলেন করে ফেলি। ম্যাম একটা জি, কোশ্চেন ছিল, ম্যাম ট্রু ফলস এর মতো কি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস ও ট্র্যাপ কোশ্চেন আসতে পারে? প্লিজ আবার একটু বলেন তো। ম্যাম ট্রু ফলস এর মতো করে কি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস ও ট্র্যাপ কোশ্চেন আসতে পারে? আসতে পারে, আসতে পারে। ফিল ইন দ্য গ্যাপস এখনই পাবেন, ট্র্যাপ কোশ্চেন এখনই পাবেন। আনফরচুনেটলি বলেছি না, একটা বিট ঘুটে ধরেছি আজকে, সো ইউ মাইট গেট ওয়ান। ওটাকে আমি রেখেছি আজকের জন্য? আদৌ রাখিনি, আমার বইতে আছে, বই থেকে পড়ি।
আমি ভাবিনি যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আদারওয়াইজ আমি ওটাকে 4th ক্লাসে রেডি রাখতাম। আপনারা তাড়াতাড়ি করে করতে পেরেছেন। অলরাইট, আচ্ছা। দেখেন ফিলিং দ্য গ্যাপস এর মধ্যে না ডিফারেন্ট টাইপস আসে। একটা হলো ইন্ডিভিজুয়াল সেন্টেন্স, ওকে? একটা যেমন এটা যে এইমাত্র যে করলাম, দ্যাট ক্যান বি ওয়ার্ক অ্যাজ ইন্ডিভিজুয়াল সেন্টেন্স। তারপরে আসে ফ্লোচার্ট, আসে হলো আপনার সামারি, এরকম বেশ কয়েক ধরনের কোয়েশ্চেন আসে ফ্রম ফিলিং দ্য গ্যাপস। সো এখানে আমরা এখন যেটা করবো সামারি টাইপ। সামারি টাইপ ইজ দ্য হার্ডেস্ট টাইপ। যদি সামারি টাইপ আসে আপনার, ওকে, আপনার সামারি টাইপ আসলো, অ্যালং উইথ আরেকটা টাইপ আসলো ফাইন্ডিং। আপনাকে একটা তথ্য দেবে, কতগুলো তথ্য দেবে, 1 2 3 4 5 6 করে একটা তথ্য দেবে। ওই তথ্যটা কোন প্যাসেজে আছে সেটা খুঁজে বের করতে হবে। দ্যাট ইজ দ্য মোস্ট টাইম কনজিউমিং, নট হার্ড। সো যদি দুইটা একসাথে চলে আসে, আপনার সামাও সময় অনেক বেশি লাগবে। তো সেই ক্ষেত্রে এই 2 ধরনের কোয়েশ্চেন সাধারণত একসাথে আসে না। যদি এসে থাকে তাহলে এই 2 ধরনের কোয়েশ্চেন একদম সবার শেষে অ্যান্সার করবেন। আর যদি এমন আসে যে আইদার ওয়ান অফ দিস আসলো, তখন সামারি টাইপ সবার শেষে করবেন। ফিল ইন দ্য গ্যাপস এর সামারি টাইপ সবার শেষে করবেন, কারণ সামারি টাইপ অনেক সময় লাগে। সামারি টাইপের অর্থ কি? আপনাকে পুরো একটা প্যাসেজ থেকে সামারাইজ করে সারমর্মটা নিয়ে ওইটা থেকে আপনাকে ব্ল্যাঙ্ক দিবে। তার মানে আপনার অ্যান্সার পাওয়ার জন্য পুরোটা পড়তে হবে। সো ইট ইজ টাইম কনজিউমিং, একদম ছড়ানো ছিটানো থাকে। সামারি টাইপের মধ্যে আবার আরেকটা জিনিস এরা করে, সেটা হলো যে অপশন দিয়ে দেয়, একটা টেবিল দিয়ে দেয়। এই যে ব্ল্যাঙ্কস গুলা, এটার মধ্যে কোন কোন শব্দ আপনার অ্যান্সার হিসেবে বসবে সেগুলোর এরকম অপশন দিয়ে দেয়, দ্য ওয়ে ইটস গিভেন হিয়ার, ওকে? সো এই অপশন গুলো থেকেই আপনাকে চুজ করতে হবে, উইচ ইজ কাইন্ড অফ গুড, কাইন্ড অফ ব্যাড, ওকে? দ্য গুড পার্ট ইজ আপনি যখন প্রেডিক্ট করছেন, কারণ আমরা রিডিং এর ক্ষেত্রে অনেক রিডিং fill in the gaps এর ক্ষেত্রে প্রেডিক্ট করব বিফোর উই রিড দ্য মেইন টেক্সট। রেফারেন্স পড়ার আগে আমরা অনেক প্রেডিক্ট করব। তো যখন আমরা প্রেডিক্ট করছি, আমার প্রেডিকশনটা হবে আউট অফ দিস অপশনস। তো চলেন আমরা কিচ্ছু করছি না, আমরা আগে প্যাসেজ পড়বো না, নেভার। The way we did it with the previous ones, we will do the same thing with this one as well. So we're not going to read the passage first, but we have to read the title, what the title says. The title says The Little Ice Age. আমি জানি না how many of you had read Little Ice Age when you were a student, school student, like SSC তে আমরা কিন্তু Little Ice Age সম্পর্কে পড়েছিলাম, এবং জিওগ্রাফিতে আমার একদম পুরোটা আমার মাথার মধ্যে গেঁথে আছে এখনো, ইউজুয়ালি থাকে না। সো আই হ্যাপেন টু বি এ গুড স্টুডেন্ট, সামহাও আমি একটু ভালো স্টুডেন্ট ছিলাম, বেশ ভালো স্টুডেন্ট ছিলাম, বেশ ভালো স্টুডেন্ট ছিলাম। এনিওয়েজ, তো খুব অল্প নাম্বারের জন্য প্রেম ভালোবাসায় পড়ে গিয়েছিলাম হাজবেন্ডের সাথে, ও কারণে খুব অল্প 4 নাম্বারের জন্য, না সরি, আমার 8 নাম্বারের জন্য স্ট্যান্ড হয়নি, আনফর্চুনেটলি, উইচ ওয়াজ ব্যাড, বাট অল থ্রু খুব ভালো স্কলারশিপে খুব আরামসে পড়াশোনা করে এসেছি। সো প্রেম ভালোবাসাটা না করলে হয়তো বা লিস্ট মানে হয়ে যেত আর কি, বাট মেয়েদের মধ্যে আমার পজিশন ছিল যশোর বোর্ডে, সো উইচ ওয়াজ গুড, আলহামদুলিল্লাহ। There's nothing to be proud about. মেয়েদের মধ্যে ছিল, এটা কোনো কথা হলো? ছেলে মেয়ের মধ্যে থাকা উচিত ছিল। আচ্ছা, The Little Ice Age, this is the name of the passage. তো আমরা যেটা করব, আমরা আগে কোয়েশ্চেন পড়ে যাচ্ছি, কোয়েশ্চেনে চলে যাচ্ছি। So what the question says, কোয়েশ্চেন গুলো এটা একটু মানে একটু এলোমেলো ভাবে পড়াতে কি ভালো লাগবে কিনা, দাঁড়ান, ও পেয়েছি। This is how the questions will look like. একটা প্যাসেজের মধ্যে আসবে। সো দ্য প্রথম কোয়েশ্চেন হলো ওয়েদার ডিউরিং দ্য লিটল আইস এজ, ওকে? পুরোটাই বিষয় হলো ওয়েদারটা কেমন ছিল লিটল আইস এজের সময়। সো এটা হলো আপনার টপিক, ওকে? সো তার মানে এই যে গ্যাপটা এসেছে, এই গ্যাপটা আলটিমেটলি ওয়েদার রিলেটেড লিটল আইস এজের সময়, হয়তো বা এই প্যাসেজের মধ্যে অন্যান্য বিষয় নিয়েও ডিসকাশন হয়েছে, বাট ওই সময়তে আপনার ওয়েদারটা কেমন ছিল সেটার উপরে এই ব্ল্যাঙ্কটা হবে। ফাইন। ডকুমেন্টেশন অফ পাস্ট ওয়েদার কন্ডিশন ইজ লিমিটেড। ডকুমেন্টেশন মানে কি? নথিপত্র, রেকর্ড, তাই তো? সো ডকুমেন্টেশন যখন বলেছে, আমাকে মাথায় ওটার একটা বিকল্প শব্দ আনতে হবে। সো রেকর্ড অফ পাস্ট ওয়েদার কন্ডিশন ইজ লিমিটেড, খুব সংক্ষিপ্ত ছিল। Our main sources of knowledge of condition in the distant past are blank and blank. So আর বলেছে দুটো সূত্রর কথা বলেছে। সো আমাদের এই যে নলেজ, আমরা কোত্থেকে আমরা অতীতের ওয়েদার রিলেটেড তথ্যগুলো সংগ্রহ করতাম, সেই সোর্স গুলো কি কি এটা আমাদের বের করতে হবে। সো বের করব আমি, সেই বের করবার জন্য কতগুলো অপশন দিয়ে দিয়েছে।
ওখান থেকেই বের করতে হবে। এবং আমরা চাইলে বিফোর উই রিড দ্য টেক্সট, আমাকে তো টেক্সট পড়ে মিলাফাই করতে হবে, বাট বিফোর ইভেন আই গো টু দ্য টেক্সট হোয়াট আই ক্যান ডু, আমি অপশন থেকে পড়ে প্রেডিক্ট করতে পারি যে উইচ ওয়ান ক্যান বি দ্য রাইট অ্যান্সার। দেখেন, আমার যখন অতীতের আহ, আহ, অতীত মানে ডিস্টেন্ট প্যাস্ট বলেছে, অনেক আগের প্যাস্টে, তখন কি আমাদের ল্যাপটপ ছিল, কাগজ কলম ছিল? আলটিমেটলি ছিল না। তাহলে আমরা কিভাবে রেকর্ড করতাম? দেখেন, আপনাদের যদি জিওগ্রাফি সম্পর্কে আইডিয়া থাকে দেন ইউ ক্যান থিঙ্ক ইট দিস ওয়ে, যদি না থাকে তাহলে আমি আরেকটা বোকা ওয়েতে বলতে পারি, ওকে, একটু লেইম ওয়ে। সো একটা হলো ক্লাইমেট শিফট, মানে ক্লাইমেট পরিবর্তন হয়, এখান থেকে তো আপনি আলটিমেটলি ক্যানট গেট দ্য ইনফরমেশন। ক্লাইমেট শিফট তো আসে যায়, দ্যাটস নট স্টোরিং এনিথিং ফর ইউ, ওটাতে কিছু স্টোর করছে না। তার মানে ক্লাইমেট শিফটটা হইতে পারে না ফর ইউর সোর্স, তাই না, অ্যাজ ইউর সোর্স, ওটা হইতে পারে না। আইস কোর্স, আইস কোর্সের বিষয় কি, যেটা আপনি মাটি থেকে গর্তটা উঠাই নিয়ে আসবেন এবং আইস কোর্সের ড্যান্স বা কোনো কিছু দেখে ওখানে আপনার বিগত সময়ের জলবায়ু ধরে রাখে আইস কোর্সের মধ্যে। জিওগ্রাফিতে আমরা পড়েছিলাম, দিস ইজ এ স্টুপিড ওয়ান, আই ডোন্ট নো কেন এটা আইএলসে দিয়েছে। সো আমার মনে আছে যে আইস কোর্স রিলেটেড যে তথ্যটা আমি পড়েছিলাম, যে আইস কোর্সটা জলবায়ু রিলেটেড একটা, মানে ইফ ইউ গো থ্রু দ্য আইস কোর্স, ওখানে পানির ঘনত্ব বা কোনো একটা কিছুর ঘনত্ব দেখে আপনি বুঝতে পারবেন যে ওয়েদার বিগত দিনগুলায় কেমন ছিল। সো আইস কোর্স ক্যান বি এ ভেরি গুড সোর্স, ওকে। আচ্ছা, ট্রি রিংস এর মধ্যে যে অসংখ্য খাঁজ 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 থাকে, let me show you the picture. এই বইতে যেভাবে এক্সপ্লেন করেছি অসাধারণ, ট্রাস্ট মি, এটা আমার পরিচিত একজনের বইতেও আছে, উনি এই জিনিসটা একদম উল্লেখই করে না, স্টুডেন্টদেরকে একদম অন্ধকারে রেখেছে। হি ইজ এ ট্যালেন্টেড পারসন, বাট আমি এটা একদম আই ওয়েন্ট টু লাইন বাই লাইন। দেখেন, এই যে দেখেন জিনিসগুলো, এটা দেখে বোঝা যায় দিস সেজ দ্য ওয়েদার অফ ইউর প্রিভিয়াস ডেজ, এই যে দিস থিং, এই জিনিসটা ওয়েদার রিলেটেড একটা তথ্য ধারণ করে। এই জিনিসগুলো এটা ডিপেন্ড করে, এটা দেখতে কিরকম হবে, টেক্সচার কিরকম হবে, এটা ডিপেন্ড করে অফ ইউর বিগত ওয়েদারটা এটার উপরে ছাপ ফেলে। সো এই দুটো জিনিস থেকে মানুষজন আগে ওয়েদার রিলেটেড তথ্য পেত। সো এটা কেন, যদি কিনা আমরা জিওগ্রাফি সম্পর্কে ধারণা থাকে, আর যদি না থাকে তাহলে আপনি একদম অন্ধের মতো প্রেডিক্ট করবেন। কিভাবে অন্ধের মতো প্রেডিক্ট করবো? দেখেন, ক্লাইমেট শিফট হইতে পারে না। গ্লেশিয়ার্স মানে বড় বড় যে পাহাড়গুলো, ওটা একটা একটা ভেগ জিনিস, কিভাবে হয়? বরং আইস কোর্সের মধ্যে লিখে রাখলো আইস কোর্স গলে গেল। এটা বোকা ওয়ে টু থিঙ্ক দিস ওয়ে, যে আইস কোর্স গলে যাবার আগে ছোট্ট ছোট্ট বরফ টুকরা ওইটার মধ্যে আমি লিখে রাখলাম আমাদের ধর্মটা যেভাবে নাজিল হয়েছিল, তারপরে যখন ওয়েদার চেঞ্জ হয় দেন দে মুভ টু গাছের বাকল, দেন দে মুভ টু গাছের পাতা। এইটা হইতে পারে, দ্যাটস একটা ফ্যাট ওয়ে টু প্রেডিক্ট, ওকে। আবার ট্রি রিংস হলো গিয়ে আপনার গাছের গুড়ি, ওখানেও লেখা হতে পারে, দ্যাটস এ ভেরি ফ্যাট ওয়ে টু থিঙ্ক। যদি কিনা আমরা না জানি যে এই আপনার জিওগ্রাফিক্যাল যে নলেজটা, এটা যদি আমাদের না থাকে, তখন দিস ইজ হাউ আমরা একটা ফ্যাট ক্যালকুলেশন করতে পারি। ইন্টারাকশনস এর কোনো বিষয় ছিল না ওই সময়, তো আমাদের যোগাযোগ ইন্টারাকশন ওরকমটা ছিলই না। ওয়েদার অবজারভেশন কামস ইন ভেরি লেটেস্ট, মানে সুনার ভার্সনে, সো রিসেন্ট ভার্সনে, এটাও হইতে পারে না। মাইল্ড উইন্টার কেমনে, এটার সাথে তো ম্যাচই করে না। আমার ওয়েদার পাবার সোর্স মাইল্ড উইন্টার, এটা তো হইতেই পারে না। আমার ওয়েদারের ইনফরমেশন পাবার লিটল আইস এজ, সময়টা হইল গিয়ে বরফের যুগ। আবার খরা থেকে আমি তথ্য পাবো, হইতেই পারে না। হিট ওয়েভ আসে যায়, ওইখান থেকে আমি তথ্য পাবো, হইতেই পারে না। তার মানে আপনার অপশনস আর ন্যারো, সো ন্যারো অপশনস এর মধ্যে থেকে আপনি প্রেডিক্ট করে দিবেন, যদি কিনা এই জিওগ্রাফিক্যাল নলেজটা আপনার না থাকে। আমি আমার বইতে সুন্দর করে এটার ব্যাখ্যা দিয়েছি, হোয়াট ডাজ ইট মিন। আপনারা যখন এই বইটা নিজেরা পড়বেন, আজকে আমি পাঠিয়ে দেবো অন সাম পয়েন্ট, তাহলে আপনারা দেখতে পারবেন, ওকে। বাট এখন আর আমি যেভাবে মুখে বললাম, স্টিক টু দিস। তার মানে আমার প্রেডিক্টেড টু ওয়ার্ডস হলো ট্রি রিংস অ্যান্ড আইস কোর্স, ফাইন। তো আমার দরকার নাই এত প্রেডিকশনের, আমি বললাম যে যদি আপনি প্রেডিক্ট করতে চান সেই ক্ষেত্রে। আর আমি যদি এখন কি করছি, আমার জাস্ট নলেজের জন্য আমি এটা করলাম, প্রেডিকশনের জন্য। যদি আপনি প্রেডিকশন ছাড়া, যদি আমার জিওগ্রাফি নলেজ নাই, আই এম নট গোনা গো ফর দ্য প্রেডিকশন। আমি কি করছি, আমার কি ওয়ার্ডস নিচ্ছি, ডকুমেন্টেশন, নথিপত্র, রেকর্ড। আচ্ছা, of past weather condition is limited, আমাদের সোর্স অফ নলেজ কন্ডিশন ইন দ্য পাস্ট ডিস্টেন্স কি হইতে পারে, দুইটা। চলেন আমি নথিপত্র মানে রেকর্ড খুঁজে বের করি, এবং পাস্ট ওয়েদার কন্ডিশন চলেন খুঁজে বের করি, এবং দুইটা সোর্স হইতে হবে।
এবং এখানে কোনো অর্ডার ফলো করছে না বিকজ এটা গোটাটা নিয়ে একটা সারমর্ম তৈরি করেছে, দ্যাট ইজ হার্ড। সো ডকুমেন্টেশন অর রেকর্ড, এটা খুঁজে বের করবেন, আপনারা খোঁজেন। আমি রেকর্ড পেয়েছি, রেকর্ড পেয়েছি। For the time before record began, রেকর্ড শুরু হবার আগেই আমাদের শুধুমাত্র প্রক্সি রেকর্ডস ছিল, রিকনস্ট্রাক্টেড লার্জলি ফ্রম ট্রি রিংস এন্ড আইস কোরস। কোত্থেকে আমরা পেতাম সেগুলো? ট্রি Three রিংস rings থেকে। and ice cores. তাহলে আমরা এবং সাপ্লিমেন্টেড বাই a few incomplete written সাপ্লিমেন্টেড, যেটা দরকার নেই। আমাদের মেইন সোর্সেস কি ছিল? যে দুটো ছিল প্রক্সি রেকর্ডস কনস্ট্রাক্টেড লার্জলি ফ্রম আসতো ট্রি রিংস এবং আইস কোর, যেহেতু দুটো আমি দুটোই পেয়েছি, সো আই এম ডান। এবং ওখানে আমার মিলেও যাচ্ছে ফ্রম দ্য অপশন ট্রি রিংস এন্ড আইস কোর, সো মাই অ্যান্সার্স উইল বি ট্রি রিংস এন্ড আইস কোরস। আচ্ছা প্লিজ আগিয়ে না। আচ্ছা, we can deduce that the little ice age was a time of, ডিডিউস মানে কি আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে লিটল আইস এজটা ছিল এমন একটা সময়, মারাত্মক একটা হিন্ট, rather than of consistent freezing. As I said, এই সময় আপনি পড়ে কুলাতে নাও পারতে পারেন, সেখানে আপনার এডুকেটেড গেস ব্যবহার করতেই হবে। রাদার মানে কি? আমরা যারা ফাউন্ডেশনের ক্লাস করছেন তারা শিখেছেন, রাদার মানে অন্যথায় তুমি ভালো, অন্যথায় তোমার বাচ্চাটা তুমি মন্দ, জাজমেন্টাল, অন্যথায় তোমার বাচ্চাটা কিন্তু একদম জাজমেন্টাল না, অনেক ওপেন মাইন্ডেড। সো এই যে রাদার, তুমি সাদা পছন্দ করো, তোমার মা রাদার কালো পছন্দ করে, সো কি হলো, পুরো কন্ট্রাস্ট করছে। তার মানে রাদার কখন ইউজ করবে? পুরো উল্টো কথা বলবে। সো এখানে বলেছে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে লিটল আইস এজ ওয়াজ এ টাইম অফ ব্ল্যাঙ্ক, কি সময় ছিল, রাদার দেন এ কনসিস্টেন্ট ফ্রিজিং, ফ্রিজিং ছিল না, তার মানে ফ্রিজিং এর উল্টাটা হইতে হবে, কারণ রাদার আসছে, তাহলে ফ্রিজিং এর উল্টা হইলে কি হইতে পারে, এখান থেকে কোনটা ম্যাচ করে দেখে আপনারা একটু চিন্তা করে বলেন। ম্যাম আহ ক্লাইমেট শিফট, হইতে পারে, হইতে ক্লাইমেট পারে, শিফট। হইতে পারে, বাট এখানে একটা শব্দ ছিল, ভেরি গুড, এখানে একটা শব্দ ছিল কনসিস্টেন্ট, কনসিস্টেন্ট, সব সময়, কনসিস্টেন্ট ছিল না, কনসিস্টেন্ট মানে সব সময় ছিল, আর শিফট ম্যাম মানে ক্লাইমেট শিফট। ক্লাইমেট শিফট, কনসিস্টেন্ট ছিল না, এই ভালো এই মন্দ, এই ভালো এই মন্দ। সো তাহলে আমরা নিয়ে নিচ্ছি কনসিস্টেন্ট ফ্রিজিং। আমি তো এটা প্রেডিক্ট করলাম, প্রেডিকশনের সাথে আমার টেক্সট ম্যাচ করতে হবে, সো এখন আমি টেক্সট ম্যাচ করতে যাচ্ছি। তো কনসিস্টেন্ট ফ্রিজিং, কনসিস্টেন্ট মানে হলো যেখানে কনসিস্টেন্ট ফ্রিজ কই থাকে, আমাদের ডিপ ফ্রিজে সবসময় একটা ফ্রিজিং টেম্পারেচার কনসিস্ট করে বলি সবকিছু জমে যায়, তার মানে ডিপ ফ্রিজ কনসিস্ট হতে পারে, কনসিস্টেন্ট ফ্রিজিং এর পরিবর্তে ডিপ ফ্রিজ ইউজ করতে পারে। তারপরে rather than, বরং, তার মানে দুটো ভিন্নধর্মী ধারণাকে প্রেজেন্ট করতে পারে। সো এই জিনিসগুলো মাথায় রেখে আমরা খুঁজবো, চলেন দেখি খুঁজি। কঠিন, ইট ইজ হার্ড। ক্লাইমেট এখানে শিফট একটা কথা মাথায় রাখছি। একটা কথা হচ্ছে ম্যাম, রাদার দ্যান ইরেগুলার সিস অফ র‍্যাপিড ক্লাইমেট শিফটস। কোথায় পেয়েছেন? আমি কেন পাই না? আপনারা কেন আমার ম্যাম আগে আন্ডারলাইন করা আছে বি আন্ডারলাইনটা দূর নাম্বার করে দিতে হবে। ম্যাম কত বিতে, নাম্বারে? বি নাম্বার ম্যাম প্যাসেজে মিডলে। বি নাম্বার প্যাসেজে। আপনারা আমার আগে পাইলে তো হবে না, আমার আগে পাইতে হবে, প্রত্যেকবার আপনারা আমার আগে পেয়ে যাচ্ছেন, নট ফেয়ার। আচ্ছা দেখেন এখানে কি মজার একটা বিষয়, নিয়ে নেবেন নাকি আমাদের কোনো টাকা দিতে হবে না? আচ্ছা দেখেন, দ্য লিটল আইস এজ ওয়াজ ফার ফ্রম আ ডিপ ফ্রিজ, মানে কনসিস্টেন্ট ফ্রিজের চেয়ে অনেক দূরে ছিল। হাউএভার, এনিওয়েজ, হাউএভার এর অর্থ যদি না জানেন তখন চিন্তা করতে থাকেন, হাউএভার মানে তো অন্যথায়, কিন্তু হাউএভারের অনেক ধরনের অর্থ আছে, আজকে আপনারা পেয়ে যাচ্ছেন। rather and irregular, সিসা একটু সময় দিতে হবে, আজকে পাবেন মানে 5-6 ঘন্টা পরে পাবেন। rather and irregular seesaw of rapid climate shift, seesaw মানে কি আমরা পার্কে দেখি না, বাচ্চারা খেলে দুইজন দুই পাশে বসে ঢেকি, seesaw, ওটার ইংলিশ হলো গিয়ে, ওই গেমটার ইংলিশ হলো seesaw, একজন উপরে উঠে একজন নিচে নামে এরকম এরকম করে। সো ওটা ভেরি মাচ শিফটের সাথে, শিফটের একটা রূপক অর্থ, মেটাফরিক টার্ম, সিসাটাকে মেটাফর অফ শিফটিং, ওকে। সো ওটাই বলেছে যে rather and irregular seesaw of rapid climate shift, বরং এটা তো ফ্রিজ ছিলই না, বরং এনিওয়েজ এটা ছিল একটা ইরেগুলার, নট রেগুলার, নট কনসিস্টেন্ট seesaw of rapid climate shift, আজকে একরকম আরেক সময় অন্যরকম। সো এই লিটল আইস এজটা ছিল ক্লাইমেট শিফটের একটা সময়। তাহলে আমরা পেয়ে গেলাম, আমরা যেটা প্রেডিক্ট করেছিলাম ক্লাইমেট শিফট, আমরা পেয়ে গেলাম ক্লাইমেট শিফট। তাহলে কি হলো অ্যান্সারটা? লিটল আইস এজ ওয়াজ এ টাইম অফ climate shift rather
than a consistent freezing. বুঝলো? বুঝে যাচ্ছে? বুঝে গিয়েছে? ইয়েস ম্যাম। somehow আপনাদের ব্যাচে আপনারা অনেক মেধাবী, কারণ এত তাড়াতাড়ি আমি পড়ে বুঝায় শেষ করতে পারি না, যেটা আজকে আপনাদের ক্ষেত্রে আমার হচ্ছে। ট্রাস্ট মি, আলহামদুলিল্লাহ আপনাদের কাছ থেকে আমার হাই ব্যান্ড স্কোর চাই, হাই ব্যান্ড স্কোর চাই। ওকে, সো রাইটিং আপনারা কিরকম লিখবেন, আর এই রিডিং শেষ হয়ে গেলে একটা ফুল টেস্ট আমরা নেই, ওই টেস্টটা আমি দেখবো আপনারা কিরকম দিচ্ছেন। তারপর রাইটিং আপনারা কিরকম করবেন তার উপরে ডিপেন্ড করবো। আপনারা দয়া করে আমার সাথে কনসাল্ট না করে রেজিস্ট্রেশন করবেন না, ঠিক আছে? আমি একটু সিগন্যাল দেবো, তারপরে আপনারা একটু কাইন্ডলি ডু দিস, তারপরে আপনারা রেজিস্ট্রেশন করবেন পরীক্ষার। ওকে, তারপরে দেখেন উইথিন দেয়ার, উইথিন আপা আপনি এখন যে কথাটা বললেন আমি সামহাও ইন্টারনেট ইস্যুর কারণে করবেন। আচ্ছা, আমি বলেছি যে আপনারা যদি রেজিস্ট্রেশন করে থাকেন আইএলটিএস এর, আমার সাথে কনসাল্ট না করে আইএলটিএস এর রেজিস্ট্রেশন করবেন না, কারণ আমার আগে জানতে হবে যে আপনারা রেডি কি না রেডি। না রেডি অবস্থায় রেজিস্ট্রেশন করে কোনো লাভ নাই। আমার সময় নেই, আমার করতে হবে, বাট এটা ব্রিটিশ কাউন্সিল দেখবে না বা আইডিপি দেখবে না। আইডিপি যেটা আপনি দিচ্ছেন সেটাই দেখবে। সো ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড প্রপারলি। আপনি প্রিপেয়ার্ড নাকি ওটা কাইন্ডলি একটু আমার সাথে বসে আমরা ঠিক করে তারপর ডিসাইড করব, সেটা বলেছি। জি ঠিক মিস, আছে? সেটাই বেটার হয়। জি, সো আমাকে নক করবেন যে আমি পরীক্ষা দিচ্ছি শিগগিরই, আই নিড টু টক টু ইউ, আই নিড টু সিট উইথ ইউ। ওকে, উইথিন দেয়ার ওয়ার সাম পিরিয়ডস অফ ভেরি কোল্ড উইন্টার্স। উইথিন দেয়ার মানে কি, এখানে কি বলেছে, এই যে ওয়েদারের যে বিষয়টা, এটাকে বলেছে যে উইথিন দ্যাট ওয়েদার থিং। ওকে, এর মধ্যে কি হইলো, সাম পিরিয়ডস অফ ভেরি কোল্ড উইন্টার্স, আদার্স অফ, এটাতে আমি একটা জিনিস বুঝতে পারছি যে অলরেডি আমাকে তার আগের লাইনেই বলেছে শিফট হয়, আজকে এই কালকে এরকম নানান ধরনের জিনিস হয়। সো তারপরে বলেছে যে এই যে শিফটিংটা হয় এর মধ্যে আবার ডিফারেন্ট ডিফারেন্ট পিরিয়ড আছে, এটা বলেই দিয়েছে। সো সেই পিরিয়ড গুলোর মধ্যে যে ডিফারেন্ট পিরিয়ড গুলো আছে, একটা পিরিয়ডে একটা কথা বলেছে অন্যটা বলে নাই, একটা পিরিয়ডের মধ্যে ওয়েদারের একটা অংশ বলেছে অন্যটা বলে নাই, ওইটাই আমাদেরকে বের করতে হবে। সো within it, এটার মধ্যে there are some periods of very cold winters. So very cold winters দিয়ে কমা দিয়ে দিয়েছে, তার মানে শেষ। very cold winters এর যে চ্যাপ্টারটা, যে সেগমেন্টটা, ওইটার মধ্যে হয়তো বা আরো কিছু থাকতে পারে, ওয়েদারের আরো কিছু পরিবর্তন আসতে পারে, বা আরো কিছু ওয়েদারের নমুনা আসতে পারে, যেটা ওই ভেরি কোল্ড উইন্টারের যে সময়টা, যে লেন্থ পিরিয়ডটা, যে টাইম স্পেন্ডটা ওইটার মধ্যে ছিল, কিন্তু ওইটা দরকার নেই, আমাদের ব্ল্যাঙ্ক দেয় নাই, বরং তারপরের যে পিরিয়ডটা আদার্স অফ ব্ল্যাঙ্ক অ্যান্ড হেভি রেইন। সো অ্যান্ড হেভি রেইন, অন্য যে চ্যাপ্টারটা, একটা তো গেল উইন্টার, উইন্টারের সাথে আর কি কি থাকে সেটা শেষ, বাট তারপরে আরেকটা পিরিয়ড আসে। ওকে, কারণ শিফট হয়তো, চেঞ্জ হয়তো, সেই পিরিয়ডে হেভি রেইন আসে, হেভি রেইনের সাথে আর কি ম্যাচ করে, চলেন আমরা এখান থেকে দেখি। ম্যাম কমন সেন্স বলে স্টর্মস। নাইস, তাহলে আমরা লিখছি যে হেভি রেইনের সাথে কি ম্যাচ করে, এবং যেখানে যেই জায়গাটায় ডিফারেন্ট ডিফারেন্ট পিরিয়ডের কথা বলছে, এই যে আইস এজে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েদারের পিরিয়ডের কথা বলছে, খুঁজে বের করেন, আল টেক রেস্ট, খুঁজে বের করেন। ম্যাম আজকে ঢাকাতে এরকমই হয়েছে, প্রচন্ড ঝড় তারপরে বৃষ্টি। তাই কালকে এরকম হয়েছে, বহু কষ্টে আমার হাজবেন্ড আর আমি, আমার হাজবেন্ডকে বলেছি প্লিজ আমাকে একটু ভিডিও করে দাও, প্রমোশনাল ভিডিও করতে হবে। এত সুন্দর জায়গায় গেলাম, পুরো মনে হচ্ছে হেভেন, বিলিয়ন ডলার হাউসেস ওখানে, তো ওখানে নেমে ভিডিও করলাম, ভিডিও করতেছি, বৃষ্টি, আমার চুল বৃষ্টিতে ভেজা, চশমা বৃষ্টিতে ভেজা। সো ভালো ওয়েদার থেকে বেরো ওরকম হয়েছে, সো ওয়েদার শিফট করেছে। কিসের জন্য হয় বলেন তো? গ্লোবাল ওয়ার্মিং। ইউ নেভার নো হোয়াট টাইপ অফ ওয়েদার উই আর জি ম্যাম, ঝড় বৃষ্টির পূর্বে প্রচন্ড গরম পড়েছে। এক্স্যাক্টলি। তাহলে চলেন আমরা দেখি ডিফারেন্ট টাইপস এর কথা কোথায় বলেছে। সাইকেলস, পিরিয়ডস পেলাম, সাইকেলকে প্যারাফ্রেজ করেছে উইথ পিরিয়ড। দ্য seesaw brought 3 cycles of intensely cold winter and easterly wind. So উইন্টারের যে পিরিয়ডটা, তার সেটার সাথে আবার ইস্টার্লি উইন্ডও থাকে, কিন্তু উইন্টারের যে পিরিয়ডটা ওটার মধ্যে থেকে আমাকে কোনো গ্যাপ দেয় নাই, তার মানে আমার চিন্তার নাই। তারপরে যে পিরিয়ডটা, ওখানে বলেছে রেইন হয়, আর রেইনের সাথে কি হয়, তো আমি দেখি যে রেইনের কথা এই পিরিয়ডটাতে বলে কিনা। বলেছে কতটুকু পর্যন্ত, ওরে বাপ রে বাপ, আপ টু দিস মাচ একটা পিরিয়ড, কারণ তারপরে অর দিয়ে আরেকটা পিরিয়ডে গিয়েছে। ওকে ফাইন, তো এই পিরিয়ডে কি হয় দেখি। দেন সুইচড অ্যাব্রাপ্টলি, ছট করে মানে মুভ করে 2 years of heavy spring and early summer rains
mild winters and frequent Atlantic storm. এতগুলোর মধ্যে ওরা বলেছে রেইন, আর আমাকে অপশনে এত অপশনের মধ্যে স্টর্ম ম্যাচ করে, তার মানে এই পিরিয়ডে রেইনের সাথে আর কি এসেছে আমি বলতে অ্যালাউড? ম্যাম এখানে যেটা বোঝাচ্ছে যে আদার্স দিয়ে আর্লি সামার রেঞ্জ, মাইল্ড উইন্টার্স, হেভি স্প্রিং, দেন বোঝাচ্ছে ফ্রিকুয়েন্ট আটলান্টিক স্টর্মস, দ্যাট মিনস আই শুড টেক স্টর্মস। এক্স্যাক্টলি, তার মানে ওই যে উইন্টারের পরের যে পিরিয়ডটা আসে ওখানে রেইন থাকে, রেইনের সাথে আর কি আসে, আরো অনেক কিছু আসে, বাট ব্ল্যাঙ্কে আমাকে এত কিছু দেয় নাই। ব্ল্যাঙ্কে আমাকে শুধু একটা ওয়ার্ড দিতে হবে, এবং সেই একটা ওয়ার্ডের জন্য আবার চয়েস দিয়ে দিয়েছে, সেই চয়েসের মধ্যে আবার স্টর্ম আছে, আর এখানে রেফারেন্সেও স্টর্ম আছে, তার মানে আমি চোখটা বন্ধ করে স্টর্ম নিয়ে নিচ্ছি। তারপরে যে চ্যাপ্টার ওখানে কি হয় দেখেন, yet others that saw, আর এর মধ্যে আবার আরো একটা যেটা আছে অন্যরা যেটা উইটনেস করে সেটা হলো নো রেইন অ্যাট অল, কোনো বৃষ্টি নাই। কোনো বৃষ্টি না মানে কি, ড্রাউট। Drought. হ্যাঁ, সো ড্রাউটের যে পিরিয়ডটা থাকে সেটার সাথে কি আসে দেখেন, আমরা প্রেডিক্ট করি যখন ড্রাউট হয়, কোনো বৃষ্টি না থাকে, তখন কি হয়? খরা, খরা হয়। মানে খরা তো মানে yes, ড্রাউট, খরার সাথে কি হয়? প্রচন্ড তাপমাত্রা থাকে। হিট প্রচন্ড ওয়েভস। তাপমাত্রা। দেখেন Heat wave. প্রেডিকশন দিয়ে আমরা Heat অ্যান্সার wave. করে ফেলতে পারছি, হিট ওয়েভস। Heat waves. হ্যাঁ, তো দেখি যে নো রেইনের সাথে, নো রেইন যদি থাকে, নো রেইনের সাথে আর কি কি আসে? সো অর আরেকটা যে পিরিয়ড সেটার মধ্যে আসে ড্রাউটস, ড্রাউটস এর সাথে থাকে নর্থ ইস্টার্লি উইন্ডস, এটা নাই দেওয়া, এন্ড লাইট এন্ড সামার হিট ওয়েভস। সামার দেওয়া নাই, হিট ওয়েভস আছে, তাহলে আমার অ্যান্সার হলো হিট ওয়েভস। ম্যাম তাহলে আমরা কি এখান থেকে এটুকু বুঝতে পারি যে এখানে যে ওয়ার্ড গুলা ক্লো গুলা দেওয়া থাকবে সেখান থেকে হুবহু হতে পারে, আবার প্যারাফ্রেজ করে দিতে পারে। না 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 না, হুবহু হতে হবে, ওইটা হুবহু, ওইটা হুবহু আপনার ইয়েতে থাকবে, টেক্সটে থাকবে। মানে ক্লো যেটা দেওয়া থাকবে ওইটাই হুবহু হবে। মানে আপনার, না না সরি, আপনার যে ক্লু গুলো দেয়া থাকবে ওইটা আপনাকে হুবহু অ্যান্সার হতে হবে, বাট আপনার রেফারেন্সে ওইটা প্যারাফ্রেজড হইতে পারে, ওরা প্যারাফ্রেজ করতে পারে, কিন্তু আপনি আমি Exactly. প্যারাফ্রেজ করতে পারবো না। আমাকে যে অপশন গুলো দিছে ওইখান থেকেই অ্যান্সার দিতে হবে, সো লাকিলি হুবহু মিলে গিয়েছে, বুঝতে পেরেছেন? বাট একটা জিনিস দেখেন, এই ধরনের সামারি টাইপের ক্ষেত্রে আপনার সময় হবে না পুরাটা পড়ার, সো আপনি প্রেডিক্ট করে যদি সময় না থাকে ইউ ক্যান হ্যাভ 100% রাইট অ্যান্সার। দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড টু শো ইউ। অলরেডি শেষ করে দেই, মাথা ঘুরছে। আপনাদেরকে আর কিছু ম্যাম বলার আছে? আমি একটুখানি, আপনি হয়তো বলে ফেলেছেন ম্যাডাম, আমি তো একটু শেষে এসেছি, একটু জানতে চাচ্ছিলাম যে সামারিতে যেখানে ওয়ান আছে, ওয়ান লিখে তারপরে প্রশ্নের অ্যান্সারটা লিখবো, উত্তর দিব, এবিসিডি দেবেন, এবিসিডি। এবিসিডি। হ্যাঁ, দাঁড়ান থ্যাংক আমি ইউ মিস, থ্যাংক ইউ। আমি দেখাচ্ছি, দাঁড়ান এক সেকেন্ড, দেখেন এটা। না এটা আমি বলিনি, থ্যাংক ইউ সো মাচ ফর রিমাইন্ডিং দিস। এটা আমি স্কিপ করে গিয়েছি কিভাবে যেন, আগে মনে হয় বলেছিলাম শুরুর দিকে, মানে রিডিং। জি জি ম্যাম, আপনি বলেছেন হয়তো, আমি না কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা, এই ক্ষেত্রে বলিনি। দেখেন কি হবে, ধরুন এখানে এই বি, হ্যাঁ, সো আমার ছিল জি। আইস কোর্স এন্ড ট্রি রিংস, এখানে হবে বি সি, তারপরে যদি সি বি দেন কোনো সমস্যা নাই, এক এবং আচ্ছা দুই ক্ষেত্রে, বুঝতে পেরেছেন? বা থ্যাংক তিনে ইউ। কি আবার দিতে পারবেন না, কারণ সোর্স তো দুইটা সোর্সের কথা বলছে, সো দুইটা ম্যাম সোর্স আপনার আগে পিছিয়ে দিতে পারেন। জি বলেন। ম্যাম এখানে বলছে কমপ্লিট দ্য সামারি ইউজিং দ্য লিস্ট অফ ওয়ার্ডস এ টু আই বিলো, হ্যাঁ, মানে ওয়ার্ডসটা লিখতে বলছেন আমি। না এ টু আই, একদম এ বি লেটার দেবেন, এ টু আই, এ মানে তো লেটার, ইয়েস ম্যাম, ইয়েস। সো লেটার দিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে আমি শেষ করছি। ম্যাম এক কথা বলতে পারি? জি বলেন। ম্যাম আমি ক্যামব্রিজ থেকে প্র্যাকটিস করার সময় অনেক সময় দেখেছি এরকম ফিল ইন দ্য গ্যাপের ক্ষেত্রে যে ওয়ার্ড গুলো দেওয়া থাকে সেগুলো প্যারাফ্রেজ করে দেওয়া থাকে, মানে একদম এক্সাক্ট ওই ওয়ার্ড গুলো প্যাসেজে থাকে না, ওইগুলো একটু ট্রিকি হয়। ওইরকম টাইপের একটা যদি পড়াতেন সবই সুবিধা তো হতো। তাই করলাম আমরা, গত ক্লাসে যা করেছি সবই তো প্যারাফ্রেজ ছিল। ম্যাম প্যারাফ্রেজ, দ্য হোল আইএলটিএস ইজ অ্যাবাউট প্যারাফ্রেজ। এগুলো সব কেমব্রিজের পেপার, এবং কঠিন গুলো সবচেয়ে, প্রত্যেকটা আমরা প্যারাফ্রেজই পেয়েছি, দু একটাই প্যারাফ্রেজ থাকবে না, বাট মোস্টলি প্যারাফ্রেজ। ওই যে ট্রান্সমিট, সেন্ড, তারপরে সোর আউট, লিভ, এগুলো তো প্যারাফ্রেজ। কি করলাম তাহলে এতক্ষণ? না ম্যাম, সবই নো এই ম্যাম, লাস্ট ম্যাম ম্যাম বুঝতে উনি পারিনি বলতেছেন ম্যাম। লাস্টের যে কোশ্চেনটা আমরা করলাম এখানে হুবহু ওয়ার্ড ও না, এটা বসাইতে হয়েছে, হুবহুই কিন্তু থাকবে, এই ধরনের সামারিতে হুবহু থাকবে, সামারিতে হুবহু থাকবে, সামারিতে আপনার হুবহু অপশনস থাকবে। আমি ওরকম সামারি পাইনি যে
অন্যরকম, মানে টেক্সটার আপনার অপশনগুলো অন্যরকম এরকম পাইনি। যদি থাকে তাহলে আমি জানি না, বাট ওরকম পাইনি এখনো। বাট ম্যাম এটা প্যারাফ্রেজ হতে পারে, বাট ম্যাম অ্যান্সারটা আপনার ম্যাম আমি প্যারাফ্রেজড হবে। ম্যাম 17 টু ম্যাম 19 এ করেছিলাম হুবহু প্র্যাকটিস থাকছে না। পরীক্ষা, এই জন্য বললাম। জি, ম্যাম ওয়ার্ড গুলো সেম থাকে না, মানে যেগুলো অপশন দেওয়া থাকে, যেমন আজকে আমরা লাস্টে যেটা করলাম একদম সেম ওয়ার্ড দেওয়া ছিল। আচ্ছা তো আমি দেখেছি ওয়ার্ড সেম থাকে না প্র্যাকটিস করার আচ্ছা, ক্ষেত্রে। ওটা তো পুরোটাই আমরা যত এইটার ক্ষেত্রে না থাকলো, আমরা যতগুলো করেছি সবই তো IELTS ইজ অ্যাবাউট সিনোনিম, আবার IELTS ইজ অ্যাবাউট প্যারাফ্রেজ। ওভাবে করে তো আমরা শেষ করতে পারবো না কোর্স। বরং আমি যেটা করালাম এটা কোনো সিকোয়েন্স নাই, দ্য হার্ডেস্ট। ওকে ওভাবে করে কোর্স শেষ করতে পারবো না। সো প্যারাফ্রেজ তো থাকবেই, ওটা আপনার বুঝে নিতে হবে। অ্যাজ আই সেড যে আপনাকে বাই ডিফল্ট IELTS এর প্রিপারেশনে মাথায় রাখতে হবে যে ইট উইল বি প্যারাফ্রেজ। দ্য ওয়ে অন্যান্য ব্ল্যাঙ্ক গুলো করেছে একই রকম, একই হবে। সো প্রত্যেকটা তো এভাবে করলে তো আমরা জীবনেও কোর্স শেষ করতে পারবো না। ঠিক আছে, অন্য জায়গায় 6টা দেয়, আমরা 7টা দিচ্ছি, তারপর আমরা শেষ করতে পারবো না যদি ওরকম, মানে এটার জন্য আবার ইন্ডিভিজুয়ালি দেখাতে হয় একই দ্য সেম। আমি যে অন্য ফিল ইন দ্য গ্যাপস করিয়েছি, দ্য ওয়ে প্যারাফ্রেজ থাকে এখানেও সেটা হতে পারতো, একই ফরম্যাট। বুঝতে পেরেছেন? ইয়াস নো একই ফরম্যাট, একই হুবহু, একদম মানে এক্সাক্ট সেম ওয়ে দ্য স্টেপস আমরা ফলো করেছি একই করবেন। এবং রিডিং কে বলা হয় ভোকাবুলারি টেস্ট, আপনার ভোকাবুলারি সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। যদি না থাকে সেক্ষেত্রে এডুকেটেড গেস করতে হবে, থাকতেই হবে, আদারওয়াইজ ভালো রেজাল্ট করা যাবে না। অলরাইট, আশা করি ম্যাম বুঝতে- জি ম্যাম ক্যামব্রিজ 7 সামারি ক্যামব্রিজ বেসিক কি 7 আরেকটা প্যাকটিস করানো যাবে, যে মানে করাইলে হয়তো আরেকটু হয়তো আমি ক্লিয়ার একটা হতো। পাঠিয়ে দেবো আপনাদেরকে, ওটা আপনারা দেখে নিন, যদি সময় হয় তাহলে করানো যাবে। আদারওয়াইজ সামারি বেস থেকে আমরা একটা রাখি, ফিল ইন দ্য গ্যাপস থেকে একটা রাখা হয়, আমি ফিল ইন দ্য গ্যাপস থেকে 2টো করিয়েছি। কোর্স শেষ করা যাবে না, বা কোর্সের তো একটা স্ট্রাকচার থাকে, ওটা ফলো করতে হবে আমাদের। এটা তো একটা একটা অর্গানাইজড একটা স্ট্রাকচার, শেষ করা যাবে না আদারওয়াইজ। হুম, তো আপনারা এটা দেখেন, করতে থাকেন। যদি দেখি যে ঝামেলা হচ্ছে, সামারি টাইপ নিয়ে আমরা একদম শেষে এক্সট্রা ক্লাসেস দিতে পারি, আগে কোর্সটা শেষ হোক। বাট কোর্সের মাঝখানে আমি হঠাৎ করে আরেকটা সামারি টাইপ আনলে শেষ করতে পারবো না। এখন আমাদের ফিল ইন দ্য গ্যাপস আরো বাকি, ওগুলো করাই হয়নি। সো নেক্সট ক্লাসে আমরা বাকি ফিল ইন দ্য গ্যাপস গুলো করবো। সো একটা সামারি ফিল ইন দ্য গ্যাপস এর উপরে আমরা 2টো ক্লাস করব। এখন এক সামারি ক্লাস নিয়ে যদি আমি 2টো ক্লাস করি, তাহলে সামারি আমি ফিল ইন দ্য গ্যাপস এর উপর 3টা ক্লাস হয়ে যাবে, অনেক সময় লাগবে। আপনারা the same way you will follow this, the same way, the exact same way we have to do this. সামারি টাইপ আসেই এমনটাও না, যদি আসে সেক্ষেত্রে আমরা এটা করতে পারি। ওকে, থ্যাংক ইউ মিস। আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে সামারি টাইপের কিছু প্র্যাকটিস, আপনারা করেন, দেখেন আপনারা কতটুকু করতে পারেন। বাট সামারি টাইপ ইউজুয়ালি বইতে একটাই রাখা হয়, আদারওয়াইজ ইট টেকস টাইম। শেষ করে দিচ্ছি, নেক্সট ক্লাসে রাখা হবে ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে ফিল ইন দ্য গ্যাপস এর আরো যেগুলো বাকি আছে সেগুলো আমরা করব, ডায়াগ্রাম এবং অন্যান্য যেগুলো বাকি আছে ওগুলো শেষ করব। ম্যাম জাস্ট একটা কথা বলার ছিল। আপনি একটু আগে বলছিলেন যে রেজিস্ট্রেশন করার সময় বা এই রিলেটেড বিষয়ে আপনার সাথে একটু যোগাযোগ করতে, তো আপনাকে ডিরেক্টলি কিভাবে রিচ করতে পারবো? আমার নাম্বার দেওয়া আছে তো গ্রুপে, প্রত্যেকটা গ্রুপে আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করবেন। ওকে ম্যাম, ঠিক আছে। জি ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ম্যাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।